হিম জড়ানো বিকেল, রোদ তখনও পশ্চিমে মিলিয়ে যায়নি। বাতাসে পাতা ঝরে ঝরে পড়ছে পেয়ারা আর আমের বাগানে। কথা ছিল দুপুরের পরে ঘুরতে বের হবে অনুরা, কিন্তু মেয়েরা শাড়ি পরে সাজতে গিয়ে বেলা বয়ে গেল অনেকটা। ঢাকা থেকে আসার সময় এমন কোনো প্ল্যান ছিল না তাদের, তাই সঙ্গে করে কোনো শাড়ি আনা হয়নি। এমনিতে সোহা শাড়ি কামিজের প্রতি দুর্বল হলো, অনু এসবে একদম কমফোর্ট বা আগ্রহী কোনোটাই নয়। কিন্তু সোহার চাপাচাপিতে সেও রাজি হয়েছে শেষমেশ। কিন্তু বিপত্তি হলো শাড়ি ব্লাউজ নিয়ে। শিশিরের মায়ের কানে গেল তারা শাড়ি পরতে চায়, তাই সে নিজের স্টিলের আলমারি খুলে দুজনকে ডাকলো। সোহার অনু অবাক হয়ে দেখলো আলমারির এক পাল্লার প্রায় অর্ধেকের বেশিটা জুড়ে শুধু শাড়ি। সোহা শাড়ি চেনে, সে খেয়াল করলো সেখানে দামি কম দামি শাড়িতে ভরা, সুতি, সিল্ক, কাতান আরো কয়েক ধরনের শাড়ি দেখে মুখ হা হয়ে গেছে সোহার। শিশিরের মা একটু আধুনিক, তা বোঝা যায় তার আচরণে। আবার শিশিরের মুখে শুনেছিল তার মা শহরের মেয়ে, কিন্তু তাই বলে শাড়ির বাহার দেখে একটু বেশি অবাক হয়েছে। শিফা দুজনকে বলল, কে কোন শাড়ি পরবে বেছে নাও। সোহা খুব বেছে একটা সুতির মধ্যে আকাশ নীল রঙা শাড়ি নিয়েছে। অনু খুব একটা বাছাবাছি না করে কালো সিল্কের শাড়ি নিল। শিফা আবার জানতে চাইল আলতা শাড়ি পরবে না, তাকে ফোন করে বলবে আসুক, সেও শাড়ি পছন্দ করবে কোনটা পরবে। শিফা ফোন হাতে ঘরে দরজার দিকে এগিয়ে কল দিচ্ছে নকশিকে। সোহা আর অনু তখন ব্লাউজ কি পরবে তা নিয়ে ভাবতে ভাবতেই সোহা বলল, আয়শার কপাল তো দারুণ অনু। অনু ভ্রু কুঁচকে তাকালো, যার অর্থ সে সোহার কথা বুঝতে পারেনি। সোহা বুঝিয়ে বলল, দেখ শিশিরের আম্মুর কত শাড়ি, বিয়ের পর নিশ্চয়ই এই সবগুলো তারই হবে, যেহেতু কোনো ননদ দেবর থাকবে না। উফ, সোহা কি টিপিক্যাল চিন্তা ভাবনা তোর। শরৎচন্দ্র তোকে বিয়ে করলে খুব বিপদে পড়বে রে। মুখের কথা শেষ করতে অনুর পিঠে দুম করে কিল পড়ল। সোহা মুখ ভেঙে বলল, আমাকে বিয়ে করলে তার কপাল খুলে যাবে। হো, নকশি ফোন তুলেছে, সে জানিয়েছে আলতাকে সে তার নিজের শাড়ি পরিয়ে দিচ্ছে। বিকেল প্রায় শেষ হয়ে এসেছে তখন। সোহা অনু দুজনে আট পরে সাজে শাড়ি পরেছে। ব্লাউজ নিয়ে সোহা কিছুক্ষণ দোনোমনো করেছে, কারোটাই ফিট লাগছে না বলে। কিন্তু অনু তত কিছু না ভেবে নিজেরই এক সাদার মধ্যে কালো স্ট্রাইপের শার্টের সাথে পরে নিয়েছে। আলতাও পরেছে একই সাজে, শুধু তার কোকড়া চুলগুলোতে বেশ আলগোছে এক বিনুনি করা। গোলাপি ফর্সা মুখটাতে একটুখানি পাউডারের প্রলেপও লাগিয়েছে আজ সে। শিশির যখন আলতাকে আনতে জহিরদের বাড়ি গেইটে গিয়ে দাঁড়ালো, তখনই আলতা ঘর থেকে বেরিয়েছিল। চোখের পলকে চার চোখ এক হলো হাত দশেক দূর থেকে। আলতা শিশিরের চোখে তাকাতেই লজ্জায় মাখামাখি হলো ভীষণ। ভোরের কুয়াশা মাখা ঘোলাটে ভোরের মতো ঝাপসা হয়েছে তার চোখের দৃষ্টি। সে দৃষ্টিতে লজ্জার পরত পড়েছিল, তার কথা মেনে চুলের বাঁধন বেঁধেছিল বলেই হয়তো। সোহা অনু দুজনেই ছিল শিশিরের পিছনে। তারা একটুখানি মুখ বাড়িয়ে টিনের গেইটে থেকে ডাকলো, জলদি এসো, সন্ধে নামছে তো। সোহা অবশ্য একটু উদাস ছিল আজ। তার খুব ইচ্ছে ছিল শরৎও আসুক তাদের সাথে, কিন্তু সে কথা কে বলবে। গত দুদিনে সে যতবার তাদের সাথে ছিল, বলা যায় প্রত্যেকবারই সময়ের আবদারে থাকা। কখনো শেষ রাতে স্টেশন থেকে নিয়ে আসা, কখনো ফুফুর বাড়ির খাওয়ায় উপস্থিত হওয়া, কিংবা নিকোষ আধার ঘেরা পথে একসাথে মেলায় যাওয়া। কিন্তু বারংবার ছোট ভাইয়ের বন্ধুদের সাথে তার ঘোরাফেরা নিশ্চয়ই স্বাভাবিক ব্যাপার নয়, কিন্তু হাতে সময়টাও যে বড্ড কম। কতগুলো বছর পেরিয়ে গেল মনের কুঠুরিতে এই শরৎচন্দ্রের একলা বসবাস। এবার মন খুব করে চাইছে মনের সকল ভাবনাগুলো শীতের হিমেল হাওয়ার মতো শরতের মনে ছড়িয়ে দিয়ে যেতে। সে কে হাওয়ায় গা ভাসাবে, নাকি উষ্ণ বালাপোষের মতো মনের দুয়ার ঢেকে দেবে সোহার মনের হাওয়া রোধ করতে। বুক দুরু দুরু সময় যতই আগায় ততই উদ্বিগ্ন হয় সে। আর তো কালকের দিনটাই হাতে রয়ে গেল। রাত নামলে ছেড়ে যাবে সবুজ গায়ের সেই সাধারণ মানুষটাকে। কত তৃপ্তি নিয়ে গত দুদিনে সে দেখে নিল মানুষটাকে, অথচ সেই মানুষটা তার দিকে কখনো কৌতূহলী চোখে চেয়ে পর্যন্ত দেখল না।
যে চোখে একটা ছেলে মেয়েদের দিকে তাকায়। সে কি দেখতে অসুন্দর? আচ্ছা, শরৎ তো অনুর দিকে কয়েকবার রাগী চোখে তাকিয়েছে, কখনো বা বিস্ময়। সে কি অনুকে পছন্দ করেছে? আহ, এমন কিছু হলে মরেই যাবে সোহা। সে হঠাৎই মন খারাপ করে তাকালো অনুর দিকে। সম্পূর্ণ কালো আর সাদায় মোড়ানো উদ্ধত আচরণ করা তার বান্ধবীটি। প্রেম ভালোবাসা থেকে ক্রোশ দূর। যদি তার প্রিয় পুরুষটি তাকেই ভালোবেসে ফেলে? এই প্রথম সোহার মন হীনমন্যতায় ভুগল নিজের অস্তিত্ব নিয়ে। মন আর মানছে না, যে করেই হোক আজ সে শরৎকে তার মনের কথা জানিয়ে দেবে। আলতা বেরিয়ে আসার আগে নকশিকে বলে এলো শিশিরা এসেছে। 4 জনের ছোট্ট দল এগিয়ে চলল নদীর দিকে। পৈশের সময় ধানের ক্ষেত সোনালি, সর্ষে ক্ষেত হলদে রঙে চোখ ধাঁধানো, কিন্তু নদীর ঘাট অর্ধ শুকনো আর নদীর জল অনেক নিচে। তীর জুড়ে আবার কাশফুলের মেলা জমেছে মাস 2 আগে থেকে। আলতার পরনে সাদা জমিনে লাল পাড়ের কাতান শাড়ি। নকশির এই শাড়িটি তার নিজের কেনা ছিল বলে স্বচ্ছন্দে পরেছে আলতা। জহিরকে নিয়ে তার খুব একটা খারাপ লাগা নেই। মানুষটা ভালো। আজ সারাটা দিনে সে দেখেছে এই মানুষটা তার মায়ের কত যত্ন করে, সম্মান দেয়, এমনকি তাকেও নিজ কন্যার মতো স্নেহ করে। তবু বুকের ভেতর একটা অবাধ কষ্ট এসে হানা দেয় মায়ের পাশে তার নিজের বাবার কমতি। সকল মন খারাপকে উগরে দিতে সময় বেশি লাগলো না তার। নদীর তীরে গিয়ে চিরচেনা নদীর তীর, নৌকা, আকাশ জুড়ে পলকা মেঘের ভেলা আর কাশফুল নিমিষেই তাকে উৎফুল্ল করে দিল। নদীর পশ্চিম ঘাটে বাঁধা দুটো নৌকার একটাতে উঠে সোহা অনুকে বলল, ক্যামেরা দে শিশিরকে, অন্ধকার হওয়ার আগেই ছবি তুলে নেই। অনু বিরক্তি নিয়ে তাকালো সোহার দিকে। ক্যামেরা শিশিরের হাতে ছোট্ট ব্যাগটাতে আছে। কথাটা বলে তারা দুজনেই তাকালো পাশে। ও মা, শিশির আয়সা কই? চমকে গেল অনু। সোহা অবাক হলো। মাত্রই তো দুজন এখানে ছিল। সোহা তাড়াহুড়ো করে বলল, দেখ, সে হয়তো তার মার্বেল রানী না কি যেন বলে তাকে প্রপোজ করতে কাশফুলের জঙ্গলে নিয়ে গেছে। তুই জলদি তোর ফোন দিয়ে ঝটপট তুলে দে বোন, সূর্য ডুবলো বলে। অস্থির উত্তেজিত শোনালো সোহার গলা। অনু বাধ্য হয়ে তার ফোন দিয়ে সোহার কিছু ছবি তুলে দিল। সে পোজ জানে না ভালো, তাই সোহাই তাকে বলে বলে তারও কিছু ছবি তুলে দিল। কাস্টমারের দোকান জমজমাট আজ শরতের। এদিকে মাল আনতে গিয়েছিল বলে বিকেলে দোকান খোলা হয়নি। এখনো মাল গুছিয়ে কাস্টমার বিদায় করতে গিয়ে একটু হিমশিম খেতে হচ্ছে, কর্মচারী আসেনি বলে। মাত্র 8 ঘন্টার মধ্যেই সে ঘেমে নে একাকার হয়ে গেছে এই ঠান্ডার দিনও। শরতের দোকানে মুদি বাজার থেকে শুরু করে ফ্লেক্সি লোড আর বিকাশ, নগদের ব্যবস্থা করেছে সে কিছুদিন ধরে। দেখতে দেখতে তার দোকানের আয়তন এখন বাজারে সবচেয়ে বড়। উন্নতি তার দিনকে দিন আকাশচুম্বী। কেউ কেউ তো তাকে এখন উস্কে দিচ্ছে বাজারে চালের আড়ত খুলতে। তাদের বাজারে এখনো চাল ডালের আড়ত বা কাপড় কসমেটিক্সের কোনো ব্যবসাই নেই। এসবের জন্য সবাই সদরে কলেজের পাশে ছোট্ট মার্কেটে যায়। শরৎ ভাবছে কিছুদিন ধরে, কিন্তু এসবে টাকার খেলা একটু বেশিই বড়। তার উপর তার এই দোকানে আরো একজন কর্মচারী নিবে বলে ভাবছে সে। কাস্টমারদের সবাইকে বিদায় করার পর সে মাথার ওপরের ছোট্ট ফ্যানটা চালু করে শার্টের ওপরের দুটো বোতাম খুলে মাত্র স্থির হয়ে বসেছিল। পকেটে ভাইব্রেশনে ফোনটা কাঁপতেই সেটা তুলে নিয়ে তাকাতে অবাক হলো সে। হোয়াটসঅ্যাপ নাম্বারে অনুর মেসেজ। সে মনে করতে পারল না অনুকে নিজের ফোন নম্বর কবে দিল। পর মুহূর্তেই মনে পড়ল সে তো ওই নম্বরটা সেভ করেছিল অনু কল করার পরেই। অত্যন্ত বিরক্তিকর মুখ করে সে মেসেজখানা ওপেন করে বিস্ময় হা হয়ে রইল কয়েক সেকেন্ড। হাত দিয়ে দেখি, কাশফুলে ঘেরা জায়গাটাতে দাঁড়িয়ে বড্ড গম্ভীর মুখ করে বলল শিশির। আলতা গাল ফুলিয়ে একবার আশপাশে তাকিয়ে আরেকবার শিশিরের দিকে তাকালো। তাকাতেই তার বুকের ভেতরটা চলকে উঠল পুরনো এক রাতের কথা মনে করে। শিশিরের চোখে দৃষ্টি কি আজ ঠিক সেই রাতটার মতো, নাকি আলতাই ভুল ভাবছে? ভুলও হতে পারে, সে তো বছর কয়েক আগের কথা, যখন আলতা আরো ছোট ছিল।
শিশির ভাইয়ের মামাতো বোনের হলুদের সেই রাতে শিশির ভাই ছিল ভয়ঙ্কর এক প্রেমিক পুরুষ, যার সেই ভয়ঙ্কর প্রেম অস্বাভাবিক আচরণ শুধু সে রাতেই দেখেছিল আলতা। তারপর আর কখনোই মানুষটা সেরকম দৃষ্টি কিংবা আচরণ দেখায়নি আলতাকে। নেশালো আগ্রাসী এক প্রেমিক সত্তা কি আজ আবারও উপস্থিত হয়েছে এই শিশির ভাইয়ের মাঝে? কি হলো, হাত দে, এবার খুব ঝাঁঝালো কণ্ঠেই বলল শিশির। আর পরে শাড়ি, গলায় মাটির গয়না, চুলে আতখোলা বেনি, ঠোঁটে লাল লিপস্টিক, আর ফর্সা পায়ের পাতা জুড়ে টকটকে আলতা। কিশোরী কন্যার এই রূপে কোনো পুরুষ মুগ্ধ না হয়ে কি পারে? একমাত্র শিশিরই জানে আলতাকে দেখে তার ভেতরে চলা ঝড়টা ঠিক কতখানি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবুও সামলে নিতে হবে এই মনটাকে, নিজের ভেতরকার অসংলগ্ন কামনা বাসনাকে লুকিয়ে রাখতে হবে যে আরো অনেকটা দিন, অনেকটা সময়। আলতার প্রতিক্রিয়া না দেখে শিশির হাত টেনে আলতাকে বসিয়ে দিল ঘাসের ওপর। তার হাতে থাকা ছোট্ট ব্যাগটাতে আছে সোহার ক্যানন ক্যামেরাটির সাথে শিশিরের রাখা দুগাছি লাল কাচের চুড়ি, সেই সাথে আছে লাল টকটকে দুটো জবা। বড্ড লুকিয়ে চুরিয়ে রেখেছিল এই চুড়িগুলি। আজ অতি গোপনে ব্যাগটাতে পুরে নিয়ে এসেছে আলতাকে পরাবে বলে। আর ওই জবা দুখানা সে তার বন্ধু অপুর বাড়ির গাছ থেকে ছিঁড়ে এনেছে। কত যত্নে রেখেছে এই ছোট্ট ব্যাগটাতে, যেন মুছড়ে না যায় প্রেয়সীর বেনিতে ওঠার আগে। আলতা বিমূঢ় হয়ে বসে রইল শুকনো ঘাস আর কাশফুলের মাঝে। শিশির বড় যত্নে তার হাত দুটোতে চুড়ি পরিয়ে ফুল দুটো নিয়ে হাঁটু মুড়ে এগিয়ে এলো আলতার মুখোমুখি। শিশিরের পেছন দিক থেকে সরু রাস্তাটা দেখা যায় ভালো করে। তার খেয়াল হয়নি পেছনে কেউ দেখবে কিনা। সে তো সযত্নে ফুল গুচ্ছিল আলতার বিনুনির ফাঁকে। তখনই ওই পথ থেকে তাদের দেখে থমকে দাঁড়ালো এই গ্রামেরই এক মধ্যবয়স্ক পুরুষ, রফিক চাচা। বলা বাহুল্য লোকটা শুধু গ্রামেরই একজন নয়, সেই সাথে আহসান আর জহিরেরও বন্ধু মানুষ। তবে লোকটা বড্ড শেয়ালের মতো ধূর্ত আর হিংসুটে। তার চোখ গ্রামের প্রায় প্রতিটি মানুষের দুর্বলতার দিকে ঘুরে হরদম। নিজের সংসারে সে দু আনাও সুখী নয়, নেহাত সে কারণে অন্যের সুখও খুব একটা বরদাস্ত হয় না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রায় সবারই জীবনের সকল ঘটনা নিয়ে সে অপপ্রচার করে বেড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর আজ তো পুরো এক রসাত্মক ঘটনায় চোখে পড়ল। সে হুট করেই হাঁক ছাড়ল, কাশ খেতে কারা, কার জাউরা পোলাপান, এইখানে লীলা খেলা করতেছ? রফিকের কণ্ঠ চিনতে একটুও ভুল হয়নি শিশিরের। নিজের ভুলটা বুঝতেই শিশির আগলে নিল আলতাকে, যেন পেছন থেকে আলতার মুখটা না দেখতে পায় লোকটা। আলতাকে চিনতে পারলেই যে লোকটা বেশ রসাত্মক এক ঘটনা আজ রাতের মধ্যে চাউর করে দিবে। নেহাত বাধ্য হয়ে শিশির ঘন কাশফুলের আড়ালে ঠেলে দিল আলতাকে। নিচু কণ্ঠে শুধু বলে দিল, এ পাশ দিয়ে তুই চলে যা বাড়িতে। তার সেকেন্ডের করা পরিকল্পনায় একটুও ভুল ছিল না, কিন্তু ভুলটা করলো আলতা। শিশির উঠে দাঁড়ানোর আগেই সে দাঁড়িয়ে যেতেই রফিক দেখতে পেল আলতাকে। মেয়েটার মুখটা চিনতে একটুও কষ্ট হয়নি তার। এই গ্রাম কেন, আশপাশের আরো 5 গ্রাম ঘুরলো এত ফর্সা এত সুন্দরী মেয়ে যে আলতা ছাড়া আর কেউ নেই, তা বোধ করি কয়েক গ্রামের সকলেরই জানা। সূর্যরবির এই সন্ধ্যেতেও নকশির মেয়েকে চিনতে তার একটু ভুল হয়নি। ভুলটা হলো পিঠ ফেরানো ছেলেটাকে দেখে। পেছন থেকে শুধু ছেলেটির কালো শার্ট আর মাথার কালো চুল ছাড়াই কিছু দেখা যাচ্ছে না। তবে ছেলেটি বসা থেকে উঠে দাঁড়াতে সে অস্পষ্ট উচ্চারণে বলে উঠল, ছেলেটা শরৎ না? শরতের ভোরে ভাতের মারের মতো ঘন ফ্যাকাশে কুয়াশায় ঢাকা শীতল প্রকৃতিতে, টুপটাপ ঝরে পড়া শিউলিতে ঘরের পেছন, সবুজ ঘাসের আঙিনা, সবুজ গালিচায় সাদা কমলার কারুকার্য। দু চোখ ভরে ঝাপসা প্রকৃতিকে আরো ঝাপসা চোখে দেখার মধ্যে নিজেকে ভীষণভাবে উপলব্ধি করার ভাগ্যটা যেন এক পরম সুখ দুঃখের মিশ্র ভাগ্য। আর এই ভাগ্যটা কজনের হতে পারে? এমন সুখ কিংবা দুর্ভাগ্য আর কারো হোক বা না হোক, সোহার হয়েছে, হচ্ছেও বলা যায়।
এই তো এখনো চোখের সামনে হাত ধুয়ে দূরত্বেই তার পছন্দের ব্যক্তিটি, তার একান্ত একতরফা ভালোবাসার মানুষটি শক্ত চোয়ালে কঠোর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই তো প্রথমে মানুষটির পূর্ণ দৃষ্টি স্থাপিত হয়েছে তার ওপর, যা সে বহুদিন ধরে চেয়ে এসেছে। কাল সন্ধ্যের সেই নৌকায় বসা তরুণীর পায়ে নূপুর পরার মুহূর্ত বন্দি করা ছবিটি দেখেছিল শরৎ। অনাকাঙ্ক্ষিত হলেও একটি কথা নিদারুণ সত্যি, সে মুহূর্তে বিনা মেঘে ভালো লাগার এক পশলা বৃষ্টি তার বুকের গহীনে বড্ড গোপনে ঝরেছিল। শরতের হিম হাওয়ার দৈবাত এক শীতল ঝাপটা লেগেছিল তার চোখে মুখেও, কিন্তু সেই সময়টা ছিল ক্ষীণ, নিরবচ্ছিন্ন এক বিষাদ মাখা অতীত। তার অতি সাধারণ মনটাকে আগেই ধ্বংস করে গেছে। যে খেলেছিল ধ্বংসলীলা, সেই মানবী, সেই মন পাতালের রমণীটিকে সে ভালোবেসেছিল আকাশসম, সমুদ্র তুলনীয়, অসীম, অফুরন্ত। অলির মতো করে আর সে কোনো দিন কাউকে ভালোবাসতে পারবে না বলেই তার মন ঘোষণা দিয়েছে, জানান দিয়েছে তাকে এ জীবনে আর কখনো ভালোবাসার পথে পা বাড়ানো তার জন্য নিষিদ্ধ। এ পথে যাওয়ার ক্ষমতা তার শেষ হয়ে গেছে, শেষ অবধি যাওয়ার আগে। কাল সন্ধ্যেতে অনুর পাঠানো সোহার ছবিগুলো দেখে থমকেছিল সেকেন্ড কয়েক। তার ব্যক্তিত্ব শীতল তবে কঠোর। সে মুহূর্তে ফোনটাকে পকেটবন্দি করে নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। সোহা তাকে পছন্দ করে একথা তার জানা হয়ে গেছে অনেক আগেই। মেয়েটা তার প্রতি নিজের দুর্বলতা মাত্র 2 সাক্ষাতে স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল। কিন্তু সে অপারগ হাজারো কারণে। আজও শরৎ প্রতিদিনকার মতো ভোরে ফজর পড়তে গিয়েছিল কাকার সাথে। আসর নামাজের পর বেশ কিছুটা সময় হাঁটাহাঁটি করে শরৎও করে মাঝে মাঝে। আজ ইচ্ছে হয়নি বলেই সে বাড়ি ফিরেছিল। তখনও পাড়া জুড়ে নিস্তব্ধতায় কুয়াশা মাখা। টিনের গেট ঠেলে বাড়ির ভেতর ঢুকতেই তার চোখ যায় শিশিরদের ঘরের উত্তর দিকটাতে। কুয়াশার ঘনত্ব এতই যে হাত বিশেক দূরের সেই ঘরের কোণটাও ঝাপসা লাগছে, তবে আবছা চোখে পড়ছে সেখানে শিউলি গাছটার কাছে কেউ বসে আছে। কৌতূহলী হয়ে সে পা বাড়িয়েছিল সেদিকটাতে। তার পায়ের অল্প শব্দেই গাছের নিচে বসা মানুষটি ফিরে তাকালো, আর সাথে সাথে উঠেও দাঁড়ালো। আর একটু কাছাকাছি হতে শরৎ দেখতে পেল সোহা দাঁড়িয়ে আছে। মুঠো ভর্তি তার শুভ্র শিউলি ফুল। শীতে কাবু হয়ে শাল চাদরে ঘোমটা দিয়ে জবুতবু হয়ে শিউলি ফুল কুড়াচ্ছিল সোহা। তা বুঝতে পেরেই শরৎ ফিরে যাচ্ছিল। তখনই সোহা তাকে ডেকে উঠল বড় করুণ কণ্ঠে, শুনুন। শরৎ ফিরে তাকাতে চাইল না, পা থেমেছে তার, তবুও ফিরে তাকায়নি। তা দেখে সোহা আবার বলল, একটু ফিরবেন এদিকে। কি যে করুন, কি যে ভার লাগলো সেই কণ্ঠস্বর, তা বুঝি শরৎ কখনো ভাষায় প্রকাশ করতে পারবে না। সে ফিরে তাকালো, একটুখানি সামনে এগিয়েও গেল। সোহা মাথা নিচু করে হাতের মুঠোয় রাখা ফুলগুলোর দিকে তাকিয়ে বড্ড জড়তা নিয়ে বলল, আজ রাতেই চলে যাব আমরা। জানি, শরৎ জবাব দিল। সাথে সাথে সোহা চোখ তুলে দেখলো একবার শরৎকে, তারপরে আবারও দৃষ্টি নত করলো। আমার কিছু বলার ছিল আপনাকে। শরৎ কিছু বলতে চাইলে থামিয়ে দিল সোহা। প্লিজ, আমি আগে সবটা বলতে চাই, তারপর না হয় আপনি বলবেন। ঠিক বলা নয়, জবাব দিন। সোহা এইটুকু বলে আবারও একবার শরতের মুখপানে চেয়ে নিল। পুনরায় বলা শুরু করলো, আমি জন্ম থেকে শহরে মেয়ে, তবে জন্মসূত্র আমার গ্রাম, মানে আমার দাদার বাড়ি গ্রামে, কিন্তু বাবা সরকারি চাকুরি করে, সেই সুবাদে জন্ম বেড়ে ওঠা সবটাই শহরে। এসব কেন বলছি আমি জানি না, কিন্তু মনে হলো আমাকে শহুরে মেয়ে ভেবে যদি মিশতে না চান, তাই বোধহয় বলে ফেলেছি। আমি আপনাকে ভালোবাসি শরৎ। সোহা থেমে গেল। সে কথাগুলো কখনো এভাবে তো বলতে চায়নি শরৎকে, তবুও কেন এমন এলোমেলো ভাবে বলল। নিজের আচরণে সে নিজে হতভম্ব হয়ে গেছে বলে হয়তো খেয়াল করেনি তার এ বলা কথাগুলোতে সামনে দাঁড়ানো মানুষটা কতটা অবাক হয়েছে। সে দৃষ্টি নত রেখেছে বলেই দেখতে পায়নি শরতের বিবশ হওয়া মুখশ্রী। কিছু সময় তার লেগেছে নিজেকে ধাতস্থ করতে, ততক্ষণে শরতের চেহারা স্বাভাবিক হয়ে গেছে।
সে তার স্বভাব সুলভ শান্ত স্বরে ঠিক দৃঢ় আর রূঢ় ভাবে বলল, কাউকে এক কিংবা দুই দেখায় যখন ভালো লাগে তখন সে ভালো লাগাকে পাত্তা দিতে হয় না। আর ভালো লাগার মানুষটার সাথে যদি পরিবেশ পরিস্থিতির সামঞ্জস্যতা যদি না থাকে তবে তো নয়। আমার যদি ভুল না হয় তবে তুমি প্রায় শিশিরের সমবয়সী হবে। 21-22 বছর বয়সী একটা মেয়ে একেবারেই ম্যাচিউরড হবে না তা ভাবা বোকামি, সেক্ষেত্রে তুমিও নও। আর এই 3 দিনে যেটুকু দেখেছি তাতে তো বলা যায় আমাদের আলতা বা তোমার বান্ধবী অনুর চেয়েও যথেষ্ট ম্যাচিউরড তুমি। অন্তত তেমন আচরণই দেখেছি তোমার। সেক্ষেত্রে বলবো এখন এই মুহূর্ত থেকে তোমার এই মনোভাবনাটাতে লাগাম টেনে নাও, নিজেই উপকৃত হবে। শরৎ এই পর্যন্ত বলে পা বাড়াচ্ছিল ঘরে যাবে বলে, কিন্তু সোহা সে মুহূর্তে বলে উঠল, আর যদি বলি এই উপকারটা আমি চাই না, নিজেই ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষতির ক্ষতিপূরণ কি? নিঃসঙ্গতা, একাকিত্ব আর মনের দহন। আপনিও কি সেই দহনে জ্বলছেন? জেনে কি হবে যদি বলি আমি আপনার জ্বলনে মলম হব? শরৎ পুনর্বার ফিরে তাকালো। ফিচেল হেসে জবাব দিল, শহরে ফিরে যাও, দ্বিতীয়বার এ গ্রামের পথে পা বাড়িও না। কথাটা শেষ করেই শরৎ চলে গেছে। সেই থেকে ঝাপসা চোখে কোকড়ানো শীতে ঠায় দাঁড়িয়ে আছে সোহা। অনুর এখনো ঘুম ভাঙেনি বলেই সে জানতে পারল না তার প্রিয় বান্ধবীটির এই মন ভাঙার ঘটনাটা। আজ রাতে আলতা ঢাকা চলে যাবে একথা আওলাদ জানে। তার তো ভাগ্য নেই প্রতিদিন মেয়েটাকে চোখের সামনে পাওয়ার, তাই আজ আবার আসবে একবার ভেবে নিয়েছে। কিন্তু আলতাকে ফোন করতে সে বলল, আব্বা আসেন, আমিও চাই আপনারে দেখে যাইতে, কিন্তু আপনি আবারও যদি টাকা পয়সা নিয়ে আসেন তাহলে দেখা করবই না। আওলাদ হেসে মেয়েকে বলল, টাকা পয়সা তো দরকারি জিনিস রে মা, দূরে থাকবি, কোন সময় কি লাগে তখন তো লগে লগেই দিতে পারুম না। যতটুকু না হইলে একেবারেই চলে না ততটুকু তো আপনি আগেই দিছেন আব্বা, আর আম্মাও দিছে। দরকার পড়ার আগে আমি আবার সময় মতো চাইব, তখন দিয়েন। মেয়ের এমন বড়দের মতো বলা কথা শুনে আওলাদের মন প্রফুল্ল হলো। সে আর কথা বাড়ায়নি, কিন্তু এটা তার জন্যই ভালো হয়েছে। আজও সে 2000 টাকা আনবে ঠিক করেছিল, কিন্তু টাকাটা তাকে ধার নিতে হতো। কালই ফার্মের আনাজপাতি কিনে হাতে টাকাগুলো শেষ হয়েছে। আপাতত সপ্তাহখানেকের মধ্যে মাছ কিংবা খামারের মুরগিও বিক্রি হবে না, আর দুধের টাকা সে মাসিক হিসাবে পায়। একটা জিনিস আওলাদ লক্ষ্য করেছে, যখন সে মাসে 1000 টাকা ইনকাম করত তখন সে টাকাতে সচ্ছলভাবে সংসার চলত। তারপর আয় বাড়লো, সাথে কি করে যেন খরচও বেড়ে গেল। সেই বেড়ে যাওয়া এখন দ্বিগুণ হয়েছে। মাঝে মাঝে তো একদম হাঁসফাঁস করতে থাকে সে হাত খালি হলে। আজ আবার হাটবার, তাই সে আলতার সাথে কথা শেষ করে ফোন পকেটে পুরে স্ত্রীর দিকে তাকালেন। তার ধারণা সত্যি, এই যে সে এখন তার একমাত্র কন্যাটির সাথে কথা বলছিল, তখন তার স্ত্রী বড় ধারালো চোখে তাকে দেখছিল। এখনো সেই ধার মহিলার চোখে মুখে স্পষ্ট, আর তা উপেক্ষা করে আওলাদ বলল, বাজারে ব্যাগ দাও, আর বাজার সদায় কি কি লাগবো জলদি কও। আওলাদের স্ত্রী তার কথা শেষ হতে মুখ ঝামটি মেরে বলল, কেন, ওই বইয়ের মাইয়ারে দেখতে যাওনের কি দেরি হয়ে যাইতেছে? আওলাদ কর্ণপাত করল না এ কথার। মহিলার ভরণ পোষণের কিছুতেই কমতি রাখছে না সে, তবুও সন্দেহ করা ছাড়ল না। করুক সন্দেহ, সে যত পারে আওলাদের কি। সে তো ছেলে দুটোর মতো মেয়েটারও দায়িত্ব ঠিকঠাক পালন করবে। এমনিতেই তো 15-16 বছর দেরি হয়ে গেছে নিজের কন্যার দায়িত্ব নিতে। এরপর আর কয়টা বছর, তারপর আবার অন্য কারো দায়িত্ব হয়ে যাবে। বাবার জীবনে কন্যারা যে কত বড় নিয়ামত তা কি অন্যরা বোঝে? সকালে নাস্তার পর থেকে আলতা লেপ্টে আছে তার মায়ের কাছে। আজ চলে গেলে এই উষ্ণ আদর সে আবার কতটা দিন পাবে না তার কি ঠিক আছে? তাই জন্য এভাবে মায়ের শরীরে মিশে মায়ের আদর, উষ্ণতা আর ভালোবাসাগুলো শুষে নিচ্ছে নিজের দেহে।
নকশি কতবার তাকে সরিয়ে একটু রান্নাঘরে যেতে চাইল, কিন্তু আলতা সরল না। টানা 2 ঘন্টা একইভাবে কখনো মায়ের পা দুটো জড়িয়ে শুয়ে রইল, কখনো বা কোমর জড়িয়ে। নকশি সেই যে বালিশে হেলান দিয়ে আছে সেভাবেই কখনো পা লম্বা করছে, কখনো হাঁটু মুড়িয়ে নিচ্ছে, কিন্তু আলতার তাতে হেলদোল নেই। তার হেলদোল ফিরল যখন জহির ঘরে এলো কোনো প্রয়োজনে। তাকে দেখিয়ে আলতা মাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। জহির বোধহয় নাস্তার পরে দেখে গিয়েছিল আলতাকে এভাবে, আবার এখন ফিরেও সেরকম থেকে সোজা হতে দেখে বুঝলো মেয়েটা তাকে দেখেই সংকোচে উঠে বসেছে। তাই সে নিজে এসে দাঁড়ালো খাটের পাশে, যে দিকটা আলতা ছিল। আলতার মাথায় সে একটা হাত রেখে বলল, আমাকে হয়তো বাবা বলে ভাবতে পারবি না, পারতে হবে তাও বলবো না। আওলাদ মিয়া তোর আব্বা, সেই তোর আব্বা থাকবে সারা জীবন, কিন্তু আমি তো তোকে তোর জন্মের পর থেকেই চিনি, খুব বেশি না, একটু আধটু কোলে পিঠো নিছি। বিশ্বাস না হয় আহসানরে জিজ্ঞেস করিস, ও যখন তোকে কাঁধে চড়াইয়া বাজারে নিত, পুকুরে সাঁতার শিখাইতো, আমিও কিন্তু তখন তোকে নিছি। তোর মনে নেই হয়তো, তুই যখন মার্বেল নিয়ে খেলতি তখন আমিও মাঝে মধ্যে যোগ দিতাম খেলায়। তখন আবার চাকরি ব্যবসা কিছুই ঠিকঠাক করতাম না, তাই আর কি। কথার শেষের দিকে একটু হেসে ফেলল জহির, তারপর আবার বলল, আমার কাছে তুই আমার সন্তানের চেয়ে কম না। শরৎ শিশিরে তো দেখিস কি আদর স্নেহ করি, তোকেও তেমনই করি। তোর আম্মার জন্য না, আহসানের জন্যই করি। আমাকে দেখে তুই এমন গুটায়া থাকলে, সংকোচ করলে আমার খারাপ লাগে, কষ্ট হয়। আগে যেমন থাকতি এখনো তেমন থাক না আলতা। আশেপাশের লোকের মুখে হয়তো সৎ বাবা, পর কেউ আমি, এসব কথা শুনিস, কিন্তু সেই সব কানে নিস না আলতা। আগে যেমন তোর জহির কাকা ছিলাম, এখনো তোর জন্য আমি তাই। কথাটা শেষ করে জহির হাত সরিয়ে নিল আলতার মাথা থেকে। আলতারও খারাপ লাগছে এখন। সত্যি সে আগে জহিরকে একরকম দেখতো, অথচ মায়ের সাথে বিয়ে হওয়ার পর থেকেই সে জহিরকে আর আগের মতো মনে করে না। না চাইতে এক অদৃশ্য দূরত্ব তৈরি করে নিয়েছে। শুধু মনে হয়েছিল বাবার জায়গাটা ওই লোক নিজের নাম করে নিয়েছে ভেবে এই দূরত্ব। এই মানুষটা স্নেহ থেকে ইচ্ছাকৃতভাবে সে নিজেকে সরিয়ে রেখেছে। জহির ঘর ছেড়ে বেরিয়ে যেতে আলতা নকশিকে বলল, আম্মা দুপুরের রান্না আজকে আমি করি। 4টা দিন কিভাবে যে কেটে গেছে কেউ টেরই পেল না। আনন্দের সময় যেন দ্রুতই পালিয়ে যায়, অথচ দুঃখ যন্ত্রণার মুহূর্তগুলো কচ্ছপের মতো স্লথ পায়ে এগোয়। সকালের কুয়াশা মাখা যে ঝড় সোহার ভেতরে বয়ে গেছে তা তাকে আর বেশিক্ষণ থাকতে দিতে চাইছে না এই গ্রামে। পদ্মা দিঘি গ্রামটা তার জন্য এত প্রিয় হয়েছিল, সেই মানুষটির সামনে পড়ার ভয়ে এখন এই গ্রাম ছেড়ে যাওয়ার ইচ্ছে তার। শরৎ মুখের ওপর বুঝিয়ে দিয়েছে তার জবাব। এখন খুব আফসোস হচ্ছে, কেন সোহা সে বেহায়ার মতো নিজের অনুভূতি প্রকাশ করলো। ওই লোকটা শুধু শান্ত আর নীরবই নয়, দাম্ভিকও মনে হচ্ছে এখন তার। সকালে শরতের সাথে হওয়া কথার পর সোহার শিশিরদের ঘর থেকে বের হয়নি। দুপুরের দিকে অনু খুব জোর করলো একটু হাঁটতে বের হবে বলে। মাথা ব্যথার বাহানা করে সোহা বের হয়নি। আলতা একেবারে দুপুরের খাওয়া দাওয়ার পর আজ সে মায়ের কাছ থেকে জিজ্ঞেস করে করে দুপদের তরকারি আর ভাত রান্না করেছে। জীবনে প্রথমবার কোনো রান্না করবে, তা সে মামাকে খাওয়াবে না, তা কি করে হয়। তাই সে যখন রান্নার পর তরকারি বাটিতে বাড়ল, তখনই নকশি শিশিরকে ফোন করে বলল একটু আসতে। ইচ্ছে করে আলতাকে দিয়ে পাঠায়নি, নইলে আজ আর আলতার এবারই খাওয়া হতো না। ও বাড়িতে বড় মামি শিফ দুজনই জোর করতো সেখানে খেতে। শিশির যখন নকশিদের বাড়ি এলো, আলতা তখন সবে গোসল সেরে কলপাট থেকে বেরিয়েছে। হাতে তার ভেজা কাপড়গুলো থাকায় সে শিশিরের দিকে না তাকিয়ে চুপচাপ চিকন তারে কাপড় শুকানোর বাহানায় ব্যস্ত রইল। শিশির উঠোনের কোণে দাঁড়িয়ে দেখল সবটা। আবার দেখল ফুফাম্মা কোথায় আছে। তখনই চোখে পড়ল নকশির হাতে কাপড়, সে কলপারে ঢুকছে গোসল করবে বলে। শিশিরকে দেখেই বলল,
আব্বা ঘরে যে বসে একটু। আলতা রান্নাঘরে দেখ, তরকারির ঢাকনাওয়ালা বক্সটা আছে, শিশিরকে দে। এখন তো যাইতে হবে না ও বাড়ি, নইলে ভাবিরা ওখানেই খাওয়াবে জোর করে। কথাটা বলতে বলতেই নকশি গোসলের জন্য কলপারে ঢুকে টিনের দরজাটা লাগিয়ে দিল। শিশির তখনও আগের জায়গায় দাঁড়িয়ে এক মনে আলতাকে দেখে চলছে। প্রয়োজনের চেয়েও বেশি সময় নিয়ে আলতা কাপড় মেলে দিল। সত্যি বলতে তার কাল সন্ধ্যের পর থেকেই খুব অস্বস্তি লাগছে। শিশির ভাই কি বদলে গেছে খুব? কালকে রাত পর্যন্ত এত বেশি উগ্র লাগেনি তার শিশির ভাইকে। হ্যাঁ, জীবনে প্রথমবার শিশির ভাই তাকে ছুঁয়েছিল, ভিন্ন কোনো অনুভূতি নেই। পরিচিত ছিল এই স্পর্শ থেকে, কিন্তু কালকে সে আদেশপূর্ণ আচরণে মুঠো ভর্তি চুড়ি পরানো কিংবা পা ভর্তি আলতা মাখিয়ে দেওয়া সেই স্পর্শে আদুর এক অনুভূতি হয়েছে আলতার, যা তার কিশোরী মন বড় আবেগে গ্রহণ করেছিল, সেই সাথে পাহাড় সম লজ্জায় রঙিন হয়েছিল। সে কারণেই বোধহয় মানুষটার আজকের আগমন তাকে আড়ষ্ট করে তুলছিল। মনে মনে সে আম্মার উপর বিরক্ত হলো। তরকারির বক্সটা নিজেই তো পারত শিশির ভাইয়ের হাতে তুলে দিতে। আলতাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে শিশির এগিয়ে এলো তার সামনে। জেগে জেগে স্বপ্ন দেখতেছিস নাকি? ফুফামা কি বলছে শুনিস নাই? আর দাঁড়ানো যাবে না ভেবে আলতা পা বাড়ালো ঘরের দিকে। তখনই টান পড়ল বা হাতে। আলতা ভয়ে শিউরে উঠল, আর তা দেখে তৎক্ষণাৎ তার হাত ছেড়ে দিল শিশির। সে খেয়াল করল আলতার হাতের পশম দাঁড়িয়ে গেছে ভয়ে। সে ভরকে গিয়ে প্রশ্ন করল, কি হয়েছে আলতা? তোর গা শিউরে উঠল কেন? আলতা মুখ খুলল না, তবে তার মুখ জুড়ে কেমন আতঙ্ক স্পষ্ট হলো। শিশির কয়েক সেকেন্ড তার মুখের দিকে তাকিয়ে বলল, তরকারির বাটিটা নিয়ে আয়। আর বাসের টিকিট রাত 10টার, 9টায় তৈরি হয়ে থাকবি। শিশিরের কথা শেষ হতে আলতা রান্নাঘরে গেল। তরকারির বক্সটা এনে শিশিরকে দিতে সে চুপচাপ চলে গেল সেখান থেকে। সন্ধ্যের সময় আওলাদ এলো আলতার সাথে দেখা করতে। আওলাদ শিশিরদের বাড়ি এসেছে মেয়েকে দেখতে। নকশির শ্বশুর বাড়ি যাওয়ার মতো মন মানসিকতা তার নেই, আর না নকশির মুখোমুখি হওয়ার। মন এখনো তার নকশির নামে চিনচিনিয়ে ব্যথায় মজে, তাই ইচ্ছে করে এড়িয়ে চলে এই সুযোগগুলো। আর তার উপস্থিতি জহিরেরও খারাপ লাগতে পারে ভেবেও সে আলতাকে ফোন করে বলেছে, তোর মামার বাড়ি আয়, আমি সেখানেই আছি। আলতা এসে দেখল তার আব্বা আহসান মামার সাথে ঘরের সামনে উঠোনের দক্ষিণে চেয়ারে বসে গল্প করছে। বাইরে রান্নাঘরে বসে শিফা মামি পুলি পিঠা আর বড় মামি ভাপা পিঠা বানাচ্ছেন। এখন বুঝতে পারল আলতা মামি তাকে জরুরি তলবে কেন আসতে বলেছে এখানে। একে তো আব্বা আসছেন, দ্বিতীয়ত আব্বার সেদিনের দেওয়া চালের গুড় সবই তো রয়ে গেছে, সেগুলোর পিঠাপুলি বানিয়ে খাওয়াবে আজ। আলতা বাড়ির ভেতর আসার পরেই সকলের দৃষ্টি তার দিকে ছিল। সেও দেখল শরৎ ভাই আর শিশির ভাই ছাড়া বাকি সবাই আছে। এতে তার যেন স্বস্তি হলো। কি যে হলো কাল থেকে কে জানে। যখন তখন বুকের ভেতর ধুকপুকা নিয়ে এক রোগ দেখা দেয়। শিশির ভাইকে দেখা তো পরের কথা, নামটা শুনতেই তার গলা শুকিয়ে যাচ্ছে। জয়তুনি প্রথমে ডাকলো, উঠানে খাড়ায় আসোস কেন, এইখানে আয়, পিঠাগুলা গরম গরম খাইয়া নে, তোর লাগে ওরাও কেউ খায় নাই এখনো। জয়তুন শেষের কথাটা সোহা অনুকে দেখিয়ে বলেছেন। আলতা এগিয়ে এসে আব্বার সাথে কথা বলে রান্নাঘরে ঢুকলো। মোটামুটি রকম বড় হয় মাটির ঘরটাতে, একপাশে 3-4 জন বসতে পারে। কাঠের পিঁড়ি পেতে বসেছে আলতা, সোহা, অনু আর চুলার সামনে বসা জয়তুন আর শিফা একের পর এক পিঠা চুলা থেকে নামিয়ে তাদের সামনে দিল। একটু একটু খাওয়া চলছে, তাদের সাথে গল্প। আওলাদও মেয়েকে এটা সেটা বলছে, আবার আহসানও কিছু বলছে। কোথা থেকে হন্তদন্ত হয়ে শিশির এসে উপস্থিত হলো। সবার দিকে একবার তাকিয়ে শুধু বলল, ভাই বাড়ি নেই? ও কি এই সময় বাড়ি থাকে? দোকানে দেখে আসিস নাই? আহসান জবাব দিল। শিশির বলল, আমি বাজারের দিকে যাইনি। অপুর আম্মা ক্ষীর রান্না করছিল, বলল খেয়ে যা, তাই ওদিকে ছিলাম। জয়তুন শুনে বলল, বন্ধুর বাড়ি ক্ষীর খাইতে যাওয়া লাগলো কে? বাড়িতে কইতে পারস নাই? আমরা রাইন্দা খাওয়াইতাম।
আর শরৎরে খুঁজলি কে? জয়তনের কণ্ঠ কেমন ঝাঁঝালো শোনালো। শিশির অবাক হয়ে গেল জেঠির আচরণে। ও বাড়ি খাওয়াতে কি হলো জেঠি? আগেও তো কত কি খাইতাম। আগের হিসাব আলাদা। আগে অপুর বোন ছোট আসছিল, অহন ওই সেরি বড় হইছে। পুরুষ পোলা দেখলে মা জি পাগল হয়ে ওঠে। জয়তনের কথায় কোনো ঋণাত্মক ইঙ্গিত ছিল তা কারোই বুঝতে অসুবিধা হয়নি। তাই শিশির আর কোনো কথা বলল না। সে জানে তার মায়ের মতোই জেঠিও তাকে খুব ভালোবাসে, তাই কখনোই কোনো ভুল কিছুতে সে জড়িয়ে পড়ুক এটা কিছুতেই চান না তিনি। সবাই গরম গরম পিঠা খেলো। শিশির বলল বক্সে ভরে দিতে, সে বাজারে গিয়ে ভাইয়ের সাথে খাবে। তার কথাটা ভালো লেগেছে জয়তুনের। সেও চাইছিল তার ছেলেকে গরম গরম পিঠা খাওয়াতে, কিন্তু শরৎকে ফোন করলে সে ভুলেও বাড়ি আসবে না। তাই শিশিরের কথাতে ভীষণ খুশি হয়ে দ্রুত উঠে 2 বক্স ভরে পিঠা দিল। শিশির যেতে পা বাড়াতে অনু বলল আমরাও আসি, একটু লাস্ট মোমেন্ট ঘোরাঘুরি আর কি। অনুর কথাটা শুনে মনে হলো সে অনুমতি চাইছে বড়দের কাছে। আহসান শিফার দিকে তাকালো, যেন স্ত্রীর পক্ষ থেকে জবাবটা চাচ্ছেন তিনি। কিন্তু তাদের আর ভাবতে হয়নি। জয়তনী বললেন যাক, পোলাপানগুলা তো রাইতেই যাইব গা, ব্যাস আর কারো ভাবার দরকার নেই। শিফা আর আহসান বরাবরই ভাবির মতামতকে প্রাধান্য দেন। এই যে শহুরে দুটো মেয়ে তার ছেলের বান্ধবী, এদেরকে এখানে এসে 4টা দিন থাকার অনুমতিও তারা এমনি এমনি দেননি। পাড়ার লোকের কথা খুব বেশি না ধরলেও কিছুটা পরও আহসান অবশ্যই করত। সে ভেবেছিল শিশিরকে কোনোভাবে বারণ করবে তাদের না আনতে, কিন্তু জয়তন যখন শুনল তখন বলল এখন এসব কে ধরে? আর মাইয়া দুইটা কি খালি বাড়ি আইব? আমরা আসি না? জয়তনের কথাতে আশ্বস্ত হয়ে অনুমতি দিয়েছিল আহসান। দেখতে দেখতে 4টা দিন পার হলো সুন্দরভাবে। আজ তারা চলে যাবে ভাবলে খারাপ লাগছে শিফার জয়তনের। এবারিতে আগে আলতার চঞ্চলতা, শিউলির গুঞ্জনে মুখর থাকতো। শিশির শহর মুখ হতে শিউলি আর আলতার চেঁচামেচি একটু কমেছিল বটে, তাদের কথায় কথায় মার দাও মানুষটা না থাকায়। এরপর শিউলির বিয়ে হলো, বাড়ি আরো খালি হয়ে গেল। দেখতে দেখতে এখন আলতা চলে গেল, নকশির নিজের বাড়ি হলো। ব্যাস, পুরো মাস্টার বাড়ি নীরব হয়ে গেল কয়েকটা বছরের মধ্যেই। আর শরৎ, সে তো বাড়ি থাকলেও কেউ টের পায় না। এজন্য আজকাল জয়তনের সাথে শিফাও তাল মেলাচ্ছে ছেলেটাকে বিয়ে দিতে। এতে যদি বাড়িতে একটা বউ আসে তাহলে তো কথাই নেই। আর মেয়েটা অবশ্যই হোক চঞ্চল চিত্তের, যে কিনা এই বাড়ি আর বাড়ির মানুষগুলোকে সারাক্ষণ হই হল্লায় মাতিয়ে রাখবে। এমনিতেও তো শিফা জানে আর মাত্র 2 বছর, 2 কি 3, তারপর আলতা চিরদিনের জন্য চলে আসবে তাদের ঘরে। সেই যে আলতায় ওইটুকুনি থাকতেই শিফা মনে মনে ঠিক করেছিল এ ঘরে আসবে আলতা। তারপর তার বাপের বাড়ি থেকে ফেরার পরই তো জানতে পারলো তার ছেলেটাও মন দিয়ে বসে আছে আলতাকে। তার তো পুরো সংসারে সাজিয়ে রাখা, শুধু সঠিক সময়ের অপেক্ষা। এসব কথা ভেবে ভেবে আনমনে হেসে ওঠে শিফা। এখনো তো তারা মা ছেলে মিলে আহসানকে কিচ্ছুটি জানায়নি। আর কটা দিন, তারপরে শিফা ভেবে রেখেছে আহসানকে বলবে সব কথা। আপাতত ছেলে মেয়েগুলো নিজেদের পড়াশোনাতে মনোযোগী থাক। এখনই বিয়ে শাদীর কথা তুললে মন বদলে যাবে তাদের। বাজার জুড়ে 60 কিংবা 100 পাওয়ারের স্বচ্ছ কাচের বাল্ব জ্বলছে। সেই বাল্বের হলদে আলোয় সন্ধ্যের বাজারে এক গমগমে হই হুল্লোড়। চায়ের দোকান থেকে শুরু করে কাপড় ইস্ত্রি করার দোকান, সব জায়গাতে নানা বয়সের পুরুষদের আড্ডা। অনুর ভীষণ রকম টানাটানিতে সোহাও এসেছে তাদের সাথে। অনু যখন বলেছিল শিশিরের সাথে তারাও আসবে, তখন এক বাক্যে নাকচ করে সোহা। তা শুনে অবশ্য অনুর সাথে শিশিরও অবাক হয় খুব, কারণ সেও তো জানে শরৎকে নিয়ে তার এই বান্ধবীটির মনে কি চলে। আর সে বান্ধবী কিনা আসতে চাইছে না ভাইয়ের সাথে দেখা হবে যেন। কিন্তু অনু বোকার মতো সবার সামনে টানা হেঁচড়া করাতেই বাধ্য হয়ে আসতে হয়েছে সোহাকে। সবাই মিলে যখন দোকানের সামনে হাজির, শরৎ বিস্ময় হা হয়ে গেল। বিস্ময় প্রকাশ না করে সে সবাইকে বসতে বলল টুল দেখি। তার দোকানে চা বিক্রি হয় না বলে আড্ডাও বসে না তেমন। আর সে কারণেই
কোনো বেঞ্চের ব্যবস্থা নেই, তবে দোকানে দুটো টুল আছে, সেগুলো এগিয়ে দিতে বলল সে তার কর্মচারী ছেলেটিকে। একটি টুলে অনু বসলে অন্যটিতে সোহাকে বসতে বলল শরৎ। সোহা তার দিকে না তাকিয়ে বলল, না না, বসবো না। আর এইটুকুই খেয়াল করলো অনু, শিশির। তারা বুঝতে পারলো কিছু একটা হয়েছে শরৎ আর সোহার মাঝে, কিন্তু কি তা জানার জন্য কথা বলতে হবে। শিশির পিঠার বক্স দুটো এগিয়ে দিতেই শরৎ অবাক হলো। পিঠা নিয়ে তারা দোকানেই চলে এসেছে। তবে মনে মনে খুব খুশিও হলো সে। কাস্টমার একটা দুটো আসছে যাচ্ছে, তাই তারা সবাই এক পাশে দাঁড়িয়ে শরতের সাথে পিঠা খেলো। শরৎ চা আর সমুচাও আনিয়ে খাওয়ালো। প্রায় আধ ঘন্টার মতো সময় তারা দোকানে থাকলো। এরপরই বাড়ি ফিরবে বলে ভাবছিল। আলতা চা খায়নি, তবে সমুচা খেতেই সে পানি চাইল। শরৎ বোতল ভর্তি পানি আলতাকে দিল। প্রথম ঢোক গিলতেই পানি গলায় বিঁধল আলতার। শরৎ তার পাশে থাকায় মাথায় আলতো করে 2-3টা থাপ্পড়ের মতো করে দিতে দিতে বলল, আস্তে খা, এত তারা কিসের? সন্ধ্যের বাজারও অনেক মানুষ আসে, তার মধ্যে মুরব্বীরাই যেন বেশি। শরতের দোকানের উল্টো দিকে রফিকের চায়ের দোকান। শিশিরা দোকানে আসার পর থেকে রফিকের নজর এদিকে ছিল। কাল কাশফুলের মাঝে আলতাকে দেখে সে চিনেছিল, তবে ছেলেটিকে নিয়ে একটু কনফিউশন ছিল তার। শরৎ আর শিশিরকে একই রকম লাগে আজকাল। ঢাকা থেকে আগের বার যখন এলো তখন শিশিরকে একটু একটু বড় মনে হলো। এবার আসার পর থেকে দাড়ি, লম্বা চুল আর শরীরের গড়নে শরতের মতোই লাগছে। গায়ের রং আর চুল লক্ষ্য না করলে বোধহয় দুজনকে আলাদাই করা যেত না। তাই রফিক একটু দ্বিধায় ছিল, আলতার সাথে ছেলেটা কে। কিন্তু এখন এই মুহূর্তে শরতের হাত আলতার মাথায় দেখতে মনে হলো তার রহস্য আর খোঁজা লাগবে না। ছেলেটা শরতই ছিল কাল। মনে মনে একটু রোশানলে পড়ল রফিক। তার মনে বহু বছরের পুরনো এক কুটচাল আবারও সতেজ হয়ে উঠল, যা অপ্রকাশিত ছিল। মধ্যরাত, বাস চলছে হাইওয়েতে। শীতের রাত বলে চলন্ত বাসে জানালা দিয়ে হু হু করে শীতল বাতাস ঢুকে গায়ে কাটা দিচ্ছে শিশিরের। কিন্তু জানালা আটকে দিলে আলতা বমি করে ভাসিয়ে দিবে। সেই ভয়ে বড় বিপদে পড়ে কিছুটা খোলা রেখেছে সে। পুরো জানালা খুললে আবার বাসের ভেতরের অন্য যাত্রীরা রেগে চেঁচামেচি শুরু করবে। রাতের বেলা বাসে করে পৌঁছতে 5-5.5 ঘন্টার বেশি লাগবে না বলে ফিরতি পথে বাসের টিকিট কেটেছে তারা। মাঝামাঝি সিটগুলোর একটাতে সোহা আর অনু বসেছে, তাদের পেছনের সিটে আলতা আর শিশির। বাসে উঠে সোহা নিজেই বলেছিল, আমি আর অনু সামনে বসছি, তোমরা দুজনে পেছনে বসো। আলতা তখন খেয়াল করেছিল কোনো এক কারণে সোহা একদমই নিশ্চুপ আর কেমন যেন নির্লিপ্ত আছে। সে সন্ধেবেলা শিশিরদের বাড়ি গিয়েও তাকে এমন দেখেছিল। এমনকি সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো শরৎ ভাইয়ের দোকানে যাওয়া নিয়ে ভীষণ আপত্তি তুলছিল। আর বাড়ি থেকে বাস স্ট্যান্ডে যখন শরৎ ভাই এলো তাদের সাথে, তখন সোহা একটিবারের জন্য কোনো কথা বলেনি। বাসে ওঠার সময় শরৎ ভাই সবাইকে একে একে বিদায় বলল, সোহা কোনো জবাব দেয়নি। আর সেই থেকে আলতার মনে হচ্ছে তার এতদিনই জানার ভুল ছিল। সোহা আপু তার শিশির ভাই না, বরং শরৎ ভাইকেই পছন্দ করে। আর কি আশ্চর্য ব্যাপার, যখন থেকে তার মন মানল সোহা আপু শরৎ ভাইকে পছন্দ করে, তখন থেকে তার অন্তরের অন্তঃস্থলের এক অদৃশ্য চাপ উদা হয়ে গেছে। এ কেমন অনুভূতি তার মনের ভেতর আজকাল। হু হু করে রাতের বাতাসে শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে, আলতার নিস্তেজ দেহের অসারতাও বাড়ছে সেই সাথে। আজ কোনো দ্বিধা ছাড়াই শিশির তার আলতাকে বড় স্বস্তির সাথে বাহুতে জড়িয়ে আছে। রাতের আধারে আজ তার মন বড় চঞ্চল হয়ে উঠছে। বয়সটা কত তার? এখন এই অনুভূতির এই তীব্রতা ক্ষতি করে ফেলবে না তো আবার? তার আর তার এই চঞ্চল পাখিটির? না, তার বেসামাল হওয়া চলবে না কিছুতেই। এখনো অনেক কিছু করা বাকি তার, বাকি আলতারও কত কি করা। আলতাকে স্বাবলম্বী হতে হবে, নিজের ভরসার জায়গা তার নিজেকেই হতে হবে। আলতাকে সে কখনই অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে দিবে না, বলেই তো তার মাথায় শহুরে জীবনে আনার ভূত ঢুকিয়েছিল। ফুফু আম্মার মতো ভাঙাচোরা জীবন নয়, বরং আলতাকে বাঁচতে হবে স্বনির্ভর এক সফল জীবন। এই ভাবনাগুলো ভাবতেই শিশিরের হাতটা শীতল হয়ে এলো আলতার বাহু থেকে।
কোথাও যেন একটু সাবধানতা ছল করে সে আলতাকে আলগা করে ধরল। ভোর 5টা, ঝাপসা ভোর, সেই সাথে চোখের দৃষ্টিও ঝাপসা এই ভোরে। আলতা রাতভর শিশিরের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে, এখনো ঘুমাচ্ছে। কাঁধ ব্যথায় চুরচুর হয়ে আসছে শিশিরের, অথচ একটুও তার আভাস নেই মুখে। চোখ খুলে ঝাপসা চোখে বাইরে তাকালো। বাস চলছে এখনো, হয়তো গন্তব্যের খুব কাছে আছে তারা এখন। মধ্যরাতে বাস একবার থামলে অনুরা নেমেছিল, কিন্তু শিশির পারেনি। আলতার কোনো সমস্যা হয় ভেবে সে বসেই ছিল আলতাকে নিয়ে। তা দেখে অবশ্য সোহা কফি নিয়ে এসেছিল শিশিরের জন্য, কিন্তু এই মুহূর্তে আর কিছুতেই কাঁধটা সোজা রাখা সম্ভব হচ্ছে না। সে আলতো হাতে আলতাকে কাঁধ থেকে সরিয়ে সিটে মাথা রাখলো। মিনিট কয়েক গড়াতে গাড়ি এসে পৌঁছলো গন্তব্যে। শিশির বড় ধীর স্বরে একবার সোহাকে ডাকতেই সে জবাব দিল। শিশির বুঝতে পারল সোহা রাতভর চোখের পাতা এক করেনি, কোনো এক দুঃসহ কারণ আছে এর পেছনে। কিন্তু আপাতত এ নিয়ে কথা বলার সময় এবং সুযোগ কোনোটাই নেই। সোহা অনুকে ডাকছে, আর শিশির আলতার মাথায় হাত বুলিয়ে আলতাকে ডাকছে। ভোরের আলো তখনও চরাচরে এসে পৌঁছয়নি, তবুও পূব আকাশটার কমলাভ রং একটু একটু করে চোখে পড়ছে। হয়তো আর একটু পরে সেই রং কাঁচা হলদে বরণ ধারণ করে ধরনের ফ্যাকাশে আলোকে উজ্জ্বল করে তুলবে। চারজনই বাস থেকে নেমে নিজ নিজ ব্যাগ হাতে তুলে নিল। আলতার ব্যাগ মানেই যেন শিশিরের বহনের জিনিস, তাই আলতাকে ব্যাগে হাত দিতে হলো না। ব্যস্ত ঢাকা নগরী রিকশার শহর হলো, এত ভোরে রিকশা চোখে পড়ল না কারো। অনু চারপাশ খেয়াল করে শিশিরকে বলল, সব একটু অপেক্ষা কর, আমি আম্মুকে বলছি গাড়ি পাঠাতে। শিশির একবার বারণ করতে গিয়ে করল না সোহার দিকে তাকিয়ে। সোহার চোখ মুখ কেমন যেন লালচে আর ফোলা মনে হলো তার। সে কি বাসে বসে কেঁদেছে খুব? কই, সামনেই তো ছিল, কান্না করলে টের পেত না সে? তবু সোহার অবস্থা দেখে মনে হচ্ছে যত দ্রুত সম্ভব তাকে বাড়ি পৌঁছে দেওয়া উচিত। পরে না হয় কথা বলা যাবে এসব নিয়ে, এখন সে একটু নিজেকে একা সময় দেখ। খারাপ লাগছে শিশিরের, যাওয়ার পথে সবচেয়ে বেশি উচ্ছ্বাস তার মাঝেই ছিল, আর ফিরতি পথে দুঃখী মানুষটাও সেই। অল্প সময়ের মাঝে অনুর মা তাদের বাড়ির গাড়িটি পাঠিয়ে দিয়েছেন। যাওয়ার পথে প্রথমে আলতার হোস্টেল পড়ে, তারপর সোহার বাড়ি। হোস্টেলের সামনে আসতে দেখা গেল গেট তখনও খোলেনি। অনুকে একরকম জোর করে পাঠিয়ে দিয়েছে সোহাকে পৌঁছে দিতে, আর শিশির থেকে গেছে আলতার কাছে। গ্রামে থেকে 4টা দিন সকালটা ধোঁয়াশায় কেটেছে, অথচ আজ কুয়াশা এখানে নামমাত্র। শিশিরের হাঁটু আর কাঁধে প্রচন্ড ব্যথা, তবুও তার এই কাক ডাকা ভোরে ফুটপাতে হাঁটতে ভালো লাগছিল। আলতাও হাঁটছে তার পাশাপাশি। মিনিট কয়েক হাঁটার পর প্রথম মুখ খুলল আলতা। সোহাপুর কি হয়েছে? উনি কালকে থেকে খুব মন খারাপ করে আছে। আলতার কথা শুনে চকিতে তাকালো শিশির। তুই খেয়াল করেছিস? আর কি খেয়াল করেছিস? শরৎ ভাইয়ের সাথে কোনো কথা বলেননি আসার সময়? আর কোনো কারণে মনে হয় শরৎ ভাইয়ের সাথে সোহাপু অভিমান করছে। আর চুপ হয়ে গেল আলতা। পরের বাক্যটা শিশিরের সামনে বলতে তার লজ্জা লাগছে বলেই থেমে গেছে, কিন্তু শিশির কৌতূহলী জানার জন্য। আর ভোরের আলোয় সফেদ পর্দা সরে পৃথিবী এখন হলদে হয়ে উঠছে। গাছের পাতায় একটু আধটু কুয়াশা লুকিয়ে আছে গুপ্তচরের মতো। আলতার নীরবতা শিশিরকে অধৈর্য করে তুলল। সে আবারও বলল, বল আর কি? ইতস্তত করতে করতে আলতা এবার বলে ফেলল, সোহাপু মনে হয় শরৎ ভাইকে ভালোবাসে। পা থামিয়ে শিশির তাকালো আলতার দিকে। সে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে রইল কিছুটা সময়, তারপরে ফিচেল হেসে বলল, তুই বুঝিস ভালোবাসা? আলতা বোধহয় এমন কিছু কল্পনাও করেনি। শিশির তাকে এমন কোনো প্রশ্ন করতে পারে তা ভাবেনি কখনো। ভালোবাসা কি সে জানে না, তবে জানতে চেষ্টা করে। প্রতি মুহূর্তে তার সকল কাজের মাঝে এই উজ্জ্বল শ্যামলা মুখের মানুষটা তার ভাবন ঘরে পায়চারি করে, সেটাই কি ভালোবাসা? তার সকল যন্ত্রণা, একাকিত্ব আর অস্বস্তির মাঝে মানুষটার একটা দুটো মুখের কথাই তৎক্ষণাৎ যন্ত্রণানাশকের মতো কাজ দেয়, সেটাই কি ভালোবাসা? এই মানুষটাকে দেখার জন্য, হুটহাট তার কণ্ঠ শোনার জন্য,
এই যে তার চঞ্চল মনটা যখন তখন ছটফটায়, সেটাই কি ভালোবাসা? মন বলে, হ্যাঁ, এটাই ভালোবাসা, তাছাড়া আর কি হবে? আর এগুলোই যদি ভালোবাসা হয়, তবে আলতা নিশ্চিত সোহাপও শরৎ ভাইকে ভালোবাসে। সে দেখেছে গত 4টা দিন সোহাপু যখন যখন শরৎ ভাইকে আশপাশে পেয়েছে, ঠিক তখন তখনই খুব হেসেছে। মুস্কি হাসি, উচ্ছল আর প্রাণবন্ত ছিল সেই হাসি। মনে পড়ে তার মেলায় যখন শরৎ ভাই কানের দুল কিনে দিল, সোহাপু খপ করে সবগুলো দুল নিয়ে কেমন বুকের কাছটায় ছুঁয়ে রাখলো, যেন শরৎ ভাইয়ের কিনে দেওয়া দুল নয়, ওগুলো খোদ শরৎ ভাইকে হাতে পেয়ে গেছে। আর সারাক্ষণ কেমন আর চোখে শুধু শরৎ ভাইকে দেখেছে। শিশির প্রশ্নের জবাব না পেয়ে হাঁটা থামিয়ে দিল। আলতার দিকে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে গেল সে। তুই এত বদলে গেলি কেন রে? এত ভাবুক, এত নীরব তো ছিলি না কখনো আমার আলতা। আমার আলতা? ভীষণ এক গভীর ধাক্কা লাগলো বুকের ভেতর। শিশির ভাই তাকে আমার আলতা বলল। এই আলতা, তুই কি কোনো কথার জবাব দিবি না বলে পণ করেছিস? শিশির ভাই, কয়টা বাজে? কয়টা বাজে দিয়ে কি করবি? হোস্টেলে যাব না? ওহো, বলে শিশির উল্টো পথে হাঁটা শুরু করলো আলতাকে নিয়ে। এ পর্যায়ে আলতা স্বস্তি পেল শিশিরের প্রশ্ন এড়ানো গেল বলে। আজকাল লোকটা বড্ড উগ্র হয়ে ধরা দিচ্ছে, আগে তো এমন ছিল না। আলতাকে পৌঁছে দিয়ে সকাল 8টায় শিশির নিজের হলে পৌঁছল। রাতভর জেগে থাকার ক্লান্তি একমাত্র ভরপেট খাওয়ার পর একটু ঘুমাতে পারলে দূর হবে জানে শিশির। কিন্তু এখন মাথায় ঘুরছে সোহার কথা। মেয়েটার যে কাল সকাল থেকে কি হলো কে জানে। হলে ঢুকে নিজের ঘরে গিয়ে সে আগে একটু বিছানায় গায়ে এলিয়ে দিল। গ্রাম ছেড়ে চলে আসার প্রায় মাস হয়ে গেল, কোথাও কিছু থেমে নেই কারোর জন্য। আলতা পুরোপুরি ব্যস্ত তার পড়াশোনা নিয়ে। শিশির প্রতিদিন ফোন দেয় তাদের মধ্যে, এখন কথার ধরন বদলে গেছে। আগের মতো শুধু প্রয়োজনে ফোন আলাপ হয় না। শিশির এখন যখন তখন ফোন করে, আর তাদের কথার ধরন শীতল। এই যেমন আজ দুপুরে আলতা সবে কলেজ থেকে এসেছে, আর তখনই ফোনটা বেজে উঠল। কলেজে জামা বদলে গোসলের জন্য কাপড় নিতে নিতে সে ফোনটা কানে ধরে সালাম দিতেই শিশির বলল, কলেজ থেকে ফিরেছিস? হ্যাঁ। আজ ক্লাসে কি কি হলো? আজকে আবার ফুচকা খেয়ে আসিস নাই তো? ফুচকা? কি ফুচকা? তার মানে খাইয়ে আসছিস? তোর কি আমার কথা একদমই শুনতে ইচ্ছে করে না? এইসব আলতু ফালতু জিনিস খেয়ে অসুস্থ হলে কে দেখবে এখানে? বেশি খাই নাই, মাত্র 1 প্লেট। মাত্র 1 প্লেট? বাহ। দূর, হুদাই ফোন দিয়ে নিজের মেজাজই নষ্ট করলাম। কথাটা বললেই শিশির কল কেটে দিল। শিশির ভাইকে এজন্য সে ফুচকা পানিপুরির কথা বলতে চায় না, কিন্তু তার বেয়াদব মুখটা একদমই মিথ্যে বলতে পারে না। কি করে এখন? এবার সে নিজেই কল দিল। শিশির তুলল না। আরো কয়েকবার করার পর শিশির কলটা তুলে বলল, আর একবার ডিস্টার্ব করলে শাস্তি পাবি। যেন তেন শাস্তি নয়, একদম তোর হলে এসে চুমু খেয়ে যাব। রৌদ্রময় ভর দুপুরে বিনা মেঘে বজ্রপাতের মতো কানে লাগলো কথাটা। আলতা ফোন কানে ধরে হাঁ করে আছে। এটা কি বললো শিশির ভাই? কয়েক সেকেন্ড তো আলতা বিবশ হয়ে দাঁড়িয়ে রইল। গোসলের জন্য কাপড়গুলো এক হাতে ছিল, সেগুলো কখন যে হাত থেকে মেঝেতে পড়েছে বুঝতেই পারেনি। শিশির ভাইটা যে আজকাল একটুখানি পাগল হয়েছে তা জানে আলতা, কিন্তু আজ তো একদম পাবনায় পাঠিয়ে দেওয়ার মতো পাগল হয়ে গেছে। অনু আর শিশির একই ডিপার্টমেন্টের, কিন্তু সোহার ভিন্ন। সেই সুবাদে মাঝে মধ্যে সোহার সাথে তাদের কারোরই দেখা হয় না। অবশ্যই দেখা না হওয়াটা মানসিক টানাপোড়েনই মূল কারণ। সোহা হঠাৎ করেই খুব ভেঙে পড়েছে, তা বন্ধুরাও বোঝে, কিন্তু তাদেরই বা কি করার আছে? সবাই ব্যক্তি জীবনের ব্যস্ততা কাটিয়ে জোর জবরদস্তি তাকে একটু সঙ্গ দিতে পারে, কিন্তু শরৎকে তার জীবনে এনে দেওয়া তো তাদের সাধ্যে নেই। ঢাকায় ফিরে প্রথমে অনু আর শিশির মিলে সোহার সাথে এই নিয়ে কথা বলেছে। তারা যতটা পেরেছে সোহার মানসিক শান্তির জন্য কোনো প্রকার সান্ত্বনা দিতে ত্রুটি করেনি। কিন্তু মানববন্ধ বড়ই বিচিত্র ধরনের। এই মন কখনো সান্ত্বনা বাণীতে পরিতুষ্ট হয় না। তার যা চাওয়া পাওয়া তা নিয়ে বরাবরই জেদ করে। কেউ কেউ তা উগ্রতায় প্রকাশ করে, কেউ বা চেপে যায় ভেতরে। সোহার ক্ষেত্রে প্রথম দিকে সবটা অন্তর্মুখী হলো,
আজকাল তা বেপরোয়া রূপ ধরছে। সে বন্ধুদের সাথে কিছু শেয়ার করছে না, কিন্তু নিজে নিজে অনেক কিছুই করছে, আর সেসব মুখ বুঝে সহ্য করছে শরৎ। এই তো গত সপ্তাহে সোয়া শরৎকে ফোন করে বলল সে দেখা করতে চায়। শরৎ কিছুতেই মেয়েটাকে প্রশ্রয় দিতে চাইছে না, তাই মুখের ওপর বলে দিয়েছে আমার পক্ষে অসম্ভব। সোয়া নাছোড়বান্দা, সে দিনরাত সুযোগ পেলেই কল দিয়ে একই কথা বলতে থাকে। বাধ্য হয়ে শরৎ তাকে কল ব্লক, হোয়াটসঅ্যাপ সব জায়গা থেকে ব্লক করেছে। মেয়েটা এতে আরো বেশি উত্তেজিত হয়ে তার আম্মুর ফোন থেকে শরৎকে কল করেছে। কল রিসিভ করে শরৎ যখন বুঝলো সোহা করেছে, তখনই সে সেই নম্বর ব্লক করেছে। সোহা একে একে তার আম্মু, আব্বু, ছোট ভাই আর তার খালার ফোন থেকেও কল করায় শরৎ সবগুলো নম্বরই ব্লক করেছে। শরতের ধারণা কোনো একভাবে কথা বললেই সে ফেঁসে যাবে। সোহার চোখে সে দেখেছে তো নিজের জন্য পাগলামি ভরা ভালোবাসা, সে কুয়াশা মাখা ভরে। কোনো একভাবে একবার মন গলে গেলে শরৎ ফেঁসে যাবে সোহার মোহে, আর সে এবার কিছুতেই চায় না নিজেকে আবারও কারো মাঝে হারাতে। ছোট্ট একটা জীবন, তাতে এভাবে অন্যদের দখল মেনে নেওয়ার কোনো মানেই হয় না। মা আর বোনকে ঘিরে তার যে দুনিয়া, তাতে আর নিজে যেচে সে কাউকে জড়াতে চায় না। মায়ের সিদ্ধান্তই হবে তার সিদ্ধান্ত, শুধু তাকে আরো কিছু সময় দেওয়া হোক। হচ্ছেও তাই। জয়তন আজকাল ছেলেকে খুব একটা জোর করেন না বিয়ের জন্য, বলে রেখেছেন তোরা আরো বছর খানেক সময় দিলাম, এরই মধ্যে নিজের মন মানায় নেই, এরপর আর একদিনও আমি অপেক্ষা করবো না বউ আনতে। শরৎ মেনে নিয়েছে মায়ের এই কথা। এখন শুধু দিনরাত নিজেকে বোঝাচ্ছে অলি বলতে কারো অস্তিত্ব তার জীবনে নেই। মায়ের পছন্দের মেয়েই হবে তার ভালো লাগা, ভালোবাসা আর জীবনের একমাত্র প্রিয় সঙ্গী। তার এই মনের ভাবনাকে হুটহাট তীরবিদ্ধ করে তোলে সোহার ফোন কল কিংবা ছোট্ট বার্তা। কাল বিকেলেও একটা ছোট্ট বার্তা এসেছে শিশিরের ফোন থেকে। এ সপ্তাহে আমি আসছি শরৎ, আপনার সাথে দেখা করতে। মেসেজটি শিশিরের ফোন থেকে এলো। শরৎ জানে শিশির নিশ্চয়ই জানে না এ ব্যাপারে। নিজের ভাইকে সে ভালো করেই জানে। সোহা যা করছে তা শিশির জানলে তাকে বাধা দিত। দোকানে বসে দীর্ঘশ্বাস ফেলছে শরৎ। ভর দুপুরও আজ সে দোকান বন্ধ করেনি, অথচ কাকা যাওয়ার সময় বার দুয়েক বলে গেছে দোকান বন্ধ করে বাড়ি যেতে। শরৎ অন্যমনস্ক হয়ে বাজারের দক্ষিণ দিক থেকে দেখা যায় সর্ষে ক্ষেতটার দিকে তাকিয়ে আছে। শীত শেষের এই ঋতুতে বসন্তের আগমনী হাওয়া গায়ে কেমন কাটার মতো বিচ্ছে তার। ভালোবাসা এত যন্ত্রণাদায়ক কেন হয় সবসময়? এই যে কষ্ট পায় কারো জন্য, তার এই কষ্টের দায় তো ভালোবাসার উপরই বর্তায়। এই যে সোহা নামের মেয়েটা উন্মাদের মতো তার পেছনে পড়ে আছে, ভালো মন্দ সম অসম বাস বিচার ভুলে তার জন্য ছটফটায়, তার দায়ও ভালোবাসার উপর পড়ে। গোসল করে আসেনি আজ শরৎ, আর দুপুরের নামাজের সময়টাও কাঁচা হলো বসে থেকে। নিজেকে এভাবে সময় দিলে শুধু সময় বয়েই যাবে, সে আর সামনে এগোতে পারবে না। তাই এই মুহূর্তেই শরৎ সিদ্ধান্ত নিল আজই সে তার মাকে গিয়ে বলবে আম্মা পাত্রী পছন্দ করেন, আমি বিয়ে করব। তার মন বলছে বিয়ে হয়ে গেলে যখন নিজের ঘরে নতুন একজন থাকবে, তখন সে না চাইতেও সেই মানুষটাকে নিয়ে ভাববে। সে মানুষটার এক লিখিত দায়িত্ব তার কাঁধে ভর করবে। তখন সে অতীতের স্মৃতির ভিড়ে নিজেকে আর দাবিয়ে রাখতে পারবে না। জীবন কখনো একই জায়গায় স্থির থাকে না। জীবন বহমান এক নদীর ধারা, যা নিত্য বয়ে চলবে আপন গতিতে। এতে রোধ করার প্রক্রিয়া নেই, আছে রূপ বদলের সুযোগ। তাকেও রূপ বদলে সামনে এগোতে হবে। সে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হতেই ফোন বেজে উঠল। পকেট হাতড়ে ফোন বের করতেই দেখলো বড় জামাই নামটা। শিউলির বরের ফোন নম্বরটা সে মজা করে বড় জামাই লিখিয়েছিল। শিউলির বিয়ের তারিখ যেদিন ঠিক হয়েছিল, সেদিনই নম্বরটা তার ফোনে নেওয়া হয়। সে কোনো কাজে ব্যস্ত থাকে আলতাকে ফোনটা এগিয়ে দিয়ে বলেছিল পাত্রের নাম্বারটা সেভ করতো। তখন তার পাশে বসা ছিল আহসান আর শিফা। শিফা ফোনে শিশিরের সাথে কথা বলায় ব্যস্ত। আলতা নাম্বার টুকে জানতে চাইল কি নামে সেভ করবে। শরৎ তার দিকে তাকিয়ে বলছিল বড় জামাই লিখ। শরতের কথায় প্রত্যেকে অবাক হয়ে তাকালে শরৎ বলল আলতাকে বিয়ে দিলে আরো একটা নাম্বার যুক্ত হবে না, সেটা ছোট জামাই নামে থাকবে।
শরতের কথা শুনে হাসে খুব আহসানা শিফা। আলতা একটুখানি রাঙা হয়, কিন্তু ফোনের ওপাশ থেকে শিশির যখন মাকে জিজ্ঞেস করে হাসির কারণ, শিফা তখন শরতের বলা কথাগুলি বলল। শিশির অবশ্য সে কথা শুনে মনে মনে বলে, ইস, ভাইয়ের ইচ্ছাটা তবে পূরণ হলো না। আমার ফোন নম্বর তো আগেই সেভ করা, ছোট জামাই লেখাটার হলো না। এই মুহূর্তে শরতের কপাল কুঁচকে উঠল শিউলির বরের কল্পে। শিউলিকে এ মাসের শেষে বাড়িতে আনার কথা, আগামী মাসে তার ডেলিভারি ডেট। রিসিভ করতেই জামিল উদ্বিগ্ন স্বরে বলল, আসসালামু আলাইকুম শরৎ ভাই। শিউলির শরীরটা ভালো না, তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, আম্মাকে জানিয়ে দিন। আচমকা বোনের অসুস্থতার কথাটা শরৎকে একটু ভীত করে তুলল। কদিন আগেই ডাক্তার কিছু সমস্যার কথা বলেছিলেন, কিন্তু সেজন্য ট্রিটমেন্টও চলছে ভালো মতো। সে আর কিছু ভাবতে পারল না, দ্রুত বাড়ির দিকে রওনা দিল। যেতে যেতে অবশ্য সে বুদ্ধি করে কাকিকে ফোন করে বলে রাখলো সবটা। সে বাড়ি ফিরে অল্প সময়ে টাকা পয়সা যা ক্যাশ ছিল গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল জামিলের দা হাসপাতালের উদ্দেশ্যে। শিফা আর জয়তুন দুজনে গেল শরতের সাথে। রাত তখন ঘড়িতে 8:25। শিশির টিউশনি থেকে বের হয়ে নিজের হলের দিকে রওনা করলো। আজ দুপুরের পর আর আলতার সাথে কথা হয়নি তার। বাড়িতে কথা হয়েছিল সকালে, তাই ভাবছিল একবার আম্মাকে ফোন দিবে, কিন্তু রাস্তায় থেকে কথা বললেই আম্মা রাগ করে খুব। হলে ফিরে কল করবে ভেবে এখন একটু সোহাকে কল দিতে ফোন হাতে নিয়েছিল, অমনি তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে আম্মা নামটা দেখে তার চোখ দুটো চকচক করে উঠল। রিসিভ করে সালাম দিতে শোনা গেল মায়ের হাসি হাসি কণ্ঠ। শিউলির মেয়ে হয়েছে, শিশিরকে মামা হওয়ার শুভেচ্ছা জানিয়ে বললেন, ভাগ্নের মুখ দেখতে কি দিবি, প্রস্তুতি নে জলদি। বাড়িতে প্রথম নাতনির সংবাদ সবার জন্য খুব আনন্দদায়ক ব্যাপার। মাস্টার বাড়ির প্রতিটি সদস্য শিউলির মেয়ে হয়েছে বলে আনন্দে আত্মহারা। শিফার আনন্দ শিশির ফোনের এপার থেকে টের পাচ্ছে, সেও প্রচন্ড খুশি। তাই মায়ের সাথে কথা শেষ করে সে আলতাকে ফোন করে জানালো। আলতাও খুশি, তার উচ্ছ্বাস টের পেয়ে শিশির হঠাৎ বলে বসলো, বাড়ি যাবি আলতা? চল আমরা গিয়ে দেখে আসি বাবুটাকে। হুট করে শিশিরের বলা কথাটা শুনে আলতার কেন জানি খুব লজ্জা লাগলো। সে তৎক্ষণাৎ কিছু বলল না দেখে শিশিরই বলল, আচ্ছা থাক, এখন আর গ্রামে যেতে হবে না, দিন চারেক পরের ঘটনা। শিশির আর অনুর দুটো ক্লাস ছিল সেদিন। তারা ক্লাস শেষে টিসিতে এসে চা নিয়ে বসলো। সোহার ক্লাস ছিল, সে করেনি, বন্ধুদের ফোন দিয়ে জিজ্ঞেস করলো কোথায় আছে। অনু তাদের বসার জায়গার কথা জানাতেই সে বলল, বস তোরা, আমি আসছি। সোহা এসে প্রথমেই শিশিরকে বলল, কি ভাগ্নির মামু, মিষ্টি খাওয়ানোর ভয়ে কি আজকাল সামনে আসো না? সোহার মুখে ভাগ্নির কথা শুনে চমকে গেল শিশির। গত 4 দিনে সে বিভিন্ন কারণে আলতার মাকে ছাড়া কাউকেই কল দেয়নি। অনু একদিন দিল, সেও প্রয়োজনীয় কিছু নোটসের জন্য, কিন্তু সোহা জানলো কি করে শিউলির মেয়ে হয়েছে। অনু বিস্মিত হয়ে বলল, কিসের মামু, ভাগ্নিরে? শরৎচন্দ্রের বোনের মেয়ে হয়েছে। পরশু আমি ফোন করেছিলাম তাকে, সে তখন হাসপাতালে ছিল। জানতে পারলাম ভাগ্নি হয়েছে, কিন্তু কি কাণ্ড দেখ, শরৎবাবু না হয় আমাদের কেউ না, কিন্তু এই হারামি একটাবার বললও না, মিষ্টি তো দূর। সোহার কথা বলার ধরনে শিশির সহ অনু ভীষণ থমকালো। এই শান্ত সহজ মেয়েটা এমন কুটিল স্বরে কথা বলতে পারে তা কল্পনাও করেনি তারা। অনুর এবার মনে পড়ল, গত 1 মাসে সোহা একটু উদ্বাস্ত হয়ে কথাবার্তা বলে। সে একটু হাসি হাসি মুখে মজা করলো, তুই কি সোহা শরৎবাবুর নায়িকা থেকে হঠাৎ সমরেশ বাবুর কঠিন নায়িকা হয়ে উঠলি নাকি? ধরে নে তাই। বড্ড সাবলীল শোনালো সোহার কথা। শিশির একটু লজ্জাই পেল। সে তার বন্ধুদের ভেবেছিল জানাবে কথাটা, কিন্তু বিভিন্নভাবেই ব্যস্ততায় বলা হয়নি। সে এখন বসা থেকে উঠে চায়ের দাম মিটিয়ে বলল, চল তোদের মিষ্টি খাওয়াবো। না, তোর আর খাওয়াতে হবে না, আজকে মিষ্টির ট্রিট দেব আমি, মানে ভাগ্নির মামি। কি? চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেল অনুর। তুই কি পাগল টাগল হয়ে গেলি নাকি সোহা? এ তো দেখছি শরৎচন্দ্রের প্রেমে উন্মাদ হয়ে উল্টাপাল্টা বকছে রে শিশির। উত্তরায় নতুন এক কাচ্চি সব হয়েছে,
সন্ধ্যের শেষটায় শীত শেষের রুক্ষ হাওয়ায় গা ভাসিয়ে 3 বন্ধু এসে উপস্থিত হয়েছে সেখানে। অনুর গাড়ি ছিল সাথে, তাই আসতে খুব একটা সময় নষ্ট হয়নি। রাস্তায় আর জ্যামও পায়নি খুব একটা, তাতেই স্বস্তিতে আসা গেল। রেস্টুরেন্টে ঢুকে সোহা হাস্যোজ্জ্বল মুখে অর্ডার কনফার্ম করালো। অনু শুরুতে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আগে গলা ভেজালো, আর বিরস মুখে বসে বসে 2 বান্ধবীর মুখের ভাব মুখস্থ করতে লাগলো শিশির। অতি অনিচ্ছায় তার উপস্থিতি এখানটায়। সোহার আচরণ তার একদমই পছন্দ হচ্ছে না, আর অনুর জবরদস্তি ট্রিট নেওয়াটাও। তার ভাগ্নি হয়েছে সেই খুশিতে বিনা বাক্যে সে ফ্রেন্ডদের ট্রিট দিত, কিন্তু সোহার বাড়াবাড়ি মোটেও পছন্দ হচ্ছে না। এই ভর সন্ধ্যায় কাচ্ছি কেন? তার প্রিয় রসগোল্লাও যদি এখন দেয়া হয় সে খুশি হতে পারবে না। আগে তাকে ক্লিয়ারলি জানাতে হবে সোহা যা বলছে তা কি দুপক্ষ থেকে সমাধান হয়ে এসেছে, নাকি সোহা একাই এসব কাহিনী করছে। সাদা সিধা নম্র মেয়েটা হুট করে এমন উগ্র হয়ে উঠছে, তা শিশিরের ভালো লাগছে না। এমনটা যদি অনু করত তবে নিঃসন্দেহে স্বাভাবিক বলে মেনে নিত সে, কিন্তু স্বভাবগত দিক থেকে এসব সোহার সাথে একদমই যায় না। এই ট্রিট শিশির নিল হজম করতে পারল না ঠিকঠাক। ফিরতি পথে সে সোহাকে সরাসরি প্রশ্ন করলো, তুমি যা করছো বলছো ভেবেচিন্তে বলছো তো? কিসের কথা বলছো? বুঝতে পারছো না কেন শিশির? এ আমার বন্ধু হলে তুমি? বড় মন খারাপের ভান করে বলল সোহা। দেখো সোহা, আমার ভাই কিন্তু অন্য আর সবার মতো না। সুন্দরী মেয়ে প্রপোজ পেতে একদম ঝাঁপিয়ে পড়বে তেমন ভাবলে ভুল করবে। প্রেমের নামে টাইম পাস করার পক্ষপাতী কখনোই নয়। শিশির আরো কিছু বলার জন্য মুখ খুলতো, কিন্তু তার আগে সোহা তাকে থামিয়ে দিল। তোমার মনে হয় আমি তোমার ভাইয়ের সাথে টাইম পাস করতে চাচ্ছি? সিরিয়াসলি? শিশির টাইম পাসই যদি করার হতো তাহলে এই ঢাকা শহরের ছেলের অভাব পড়ছে নাকি? আমার পেছনে ঘোরে এমন ছেলে কি একটাও নেই? তুমি নিজেও জানো আমাদের সিনিয়র টিটু ভাই আমার পেছনে কেমন করে পড়ে আছে। সে দেখতে সুদর্শন, টাকা পয়সাওয়ালা, তবুও তো আমি তার দিকে ফিরে তাকাই না। অথচ তোমার ভাই তোমাদের এলাকার বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করে মুদি দোকানি হয়ে বসে আছে, যেখানে আমার বাবা সচিবালয়ে প্রথম স্তরের লোক। তবু আমি শরৎকে চাই, কারণ তাকে আমি মন থেকে ভালোবাসি। সোহার সাথে হওয়া কথোপকথনের জের ধরে শিশির ভাবছিল অনেক কথা। সোহার উন্মাদনা সত্যিই চোখে পড়ার মতো, অথচ ভাই তো আজও অলিকে মনে করে কষ্ট পায়। শিশিরের হঠাৎ করে খুব রাগ হলো নিজের প্রতি। কেন তার এই বান্ধবীগুলো তার সহজ সাধারণ ভাইটার সাথে জড়াতে চায়? তার ভাইটার জন্য একজন সাদা মনের মানুষ দরকার, যে মানুষটা ভাইয়ের নিশ্চুপ শব্দগুলোকে নীরবে বুঝতে পারবে। কঠিন ধাতুর মতো ভাইয়ের সাথে মিশে থাকবে আজীবনের সঙ্গী হয়ে। অলি মাঝপথে ছেড়ে গেল। সোহার সাথে যদি ভাইয়ের কোনো প্রকার সম্পর্ক হয় তবে সোহাও ভাইকে ছেড়ে যাবে, তা কাউকে বিস্তারিত বলে বোঝাতে হবে না। সামাজিক অবস্থান, পরিবেশগত জীবন সবটাই তাদের দুজনকে আলাদা করে। সোহার পরিবার তাদের সুন্দর শিক্ষিতা শহরে বেড়ে ওঠা মেয়ের জন্য কখনোই কোনো গ্রাম্য মুদি দোকানি ছেলের সাথে বিয়ের মতো সম্পর্ক হোক চাইবে না কখনো। আর না সোহা ভাইকে বিয়ে করে গ্রামের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে। আর ভাই, সে তো ভুল করার নিজস্ব ভিটা ছেড়ে শহরে আসবে না, নইলে সেই কবেই তার শহরে আসা হয়ে যেত। অলিকেও হারাতে হতো না। সে রাতে শিশির আর আলতাকেও ফোন করেনি। দুশ্চিন্তা ঢুকে গেছে তার মাথায় সোহা আর ভাইকে নিয়ে। আরো সপ্তাহখানেক সময় শিশির এ বিষয়ে অনেক ভেবেছে, সোহার সাথে কথা বলে বোঝাতে চেষ্টা করেছে। কাজের কাজ কিছুই হয়নি। উল্টো সোহা অনুর সাহায্য নিয়ে আজ রাতে শিশিরদের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। খবরটা শিশির যখন পেল তখন সে আলতাকে নিয়ে রিকশায় বসা। আজ শিশিরের টিউশনি ছিল একটা। আলতার কোচিং থেকে ফেরার সময় শিশির ফোন করে জানতে চাইল সে কোথায় আছে। আকাশে তখন সূর্য ডুবির শেষ মুহূর্ত। পশ্চিমের রক্তিম আভা কেটে আবছা আধারে ঢাকতে শুরু করেছে ভুলক। সে জানালো মাত্রই কোচিং থেকে বেরিয়ে রিকশা খুঁজছে। শিশির বলল, অপেক্ষা কর, এখানেই, আমার পৌঁছাতে আর 2 মিনিট লাগবে। আলতা ফুটপাতে দাঁড়িয়ে বাদাম খাচ্ছিল। কলেজে যাওয়ার পথে সকালে কিনেছিল, কিন্তু খাওয়া হয়নি। এখন শিশিরের আসার অপেক্ষা করতে করতে সেগুলো ব্যাগ থেকে বের করেছে।
একটা দুটো করে মুখে পুড়তে পুড়তে সে এদিক ওদিক দেখছিল। ছুটি হয়েছে বলে তাদের ব্যাচের অনেকে আছে আশপাশে। দুই একটা মেয়ে এটা সেটা বলে যার যার মতো চলে গেল, আর ছেলেরা অনেকেই রাস্তার এধারে ওধারে দাঁড়িয়ে গল্প করছে। শিশিরের বিশেষ নিষেধাজ্ঞা আছে তার ছেলেদের সাথে এখন বন্ধুত্ব না করার। শিশির বলেছে, কলেজের সময়টা অনেক গুরুত্বপূর্ণ তোর জন্য আলতা। খুব ভালো একটা রেজাল্ট, ভালো একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি, তারপর জীবনটাকে দারুণভাবে একটা উপযুক্ত জায়গায় স্থির করা। এসবে টিকতে হলে এখন বন্ধুত্বের আবেগে রাশ টানতে হবে। বলছি না একদমই বন্ধু বান্ধব ছাড়া থাকতে, সেটা অসম্ভব। আমাদের জীবনে বাবা মায়ের পরে বন্ধুদের একটা জায়গা থাকা জরুরি, তবে সেটা ব্যালেন্স করার মতো একটা শক্তি থাকা চাই। তোর মধ্যে এখনো সেই শক্তির রেশ দেখতে পাইনি আমি। ছেলে বন্ধুরা তোর জন্য উপকারের চেয়ে ক্ষতিকরই বেশি হবে, তা আমি জানি। শিশির ভাইয়ের বলা এই জানি শব্দটাই সে কিছু একটা অনুভব করেছিল। তার মনে হয়েছে শিশির ভাই যা বলছে তাই ঠিক। সে সত্যি ব্যালেন্স করতে পারবে না বন্ধুত্ব। এই যে কোচিং এই তো আছে রায়হান নামের ছেলেটা, সেই ছেলের সাথে মাস ধরে কোচিং করার পর একটু আধটু গল্প আড্ডা হতো, একসাথে পড়তো বলে ওইটুকু হয়েছিল। কিন্তু ছেলেটা কি করলো, গত মাসে তাকে একটা চিরকুট দিল চকলেট সমেত। তাতে সরাসরি প্রেম নিবেদন করেছে ছেলেটা। তারপর পুরো মাস জুড়ে কিছু না কিছু লিখছে অনবরত, কখনো বা ডেকে ডেকে এটা ওটা বলছে। ভয়ে আলতার বুক কাঁপে নেই। শিশির ভাইয়ের কানে যদি যায় কথাটা, না আর ভাবতে ইচ্ছে করে না তার। ইন্টার শেষ করতে এখনো বছর বাকি তার। পড়াশোনা ভালো না হলে সে কি করে চান্স পাবে শিশির ভাইদের বিশ্ববিদ্যালয়ে? এদিকে আর মাত্র মাস দশেক বাকি শিশির ভাইয়ের অনার্স শেষ হতে। এমনটাই বলেছিল অনু আপু। আলতা তার ভাবনায় এতটাই বিভোর ছিল যে সে খেয়ালই করেনি শিশির কখন এসে দাঁড়িয়েছে তার পাশে। চারপাশে তখন আধার ডেকেছে, কিন্তু নগরী জ্বলছে নিয়ন আলোয়। শিশির বড্ড আলতো করে নিজের হাতের উল্টো পিঠে আলতার হাতের উল্টো পিঠ ছুঁয়ে দিল। বড় আকস্মিক সেই স্পর্শে আলতা ভয়ে শিউরে ওঠে। দ্রুত কাঁধ ঘুরিয়ে পাশে তাকাতে হৃদস্পন্দন থেমে যায় কয়েক সেকেন্ডের জন্য। নিঃশ্বাস নিতেও ভুলে বসে সে। চোখ বড় বড় হয়ে উঠেছে। পাতলা গোলাপি রুক্ষ ঠোঁট দুটো তার তিত্তিরিয়ে কাঁপছে, আর বুকটা কেমন ধরফর করছে ভয়ে। শিশির পূর্ণ দৃষ্টি মেলে আলতাকে দেখল। গোলাপি ফর্সা আলতার মুখটা নিয়ন আলোয় কেমন রহস্যময়ী, কোনো অপসরী বলে ভ্রম হচ্ছে তার। কত চেনা, খুব চেনা সাধারণ মেয়েটা কয়েক মুহূর্তের জন্য তার কাছে খুব অসাধারণ আর রহস্যময়ী বলে মনে হলো। সে আঙুল ছড়িয়ে আলতার হাতের আঙুলের ফাঁকে গুজে দিল। ভয় পেয়েছিস খুব? আলতা কিছু বলল না। শিশুর আর প্রশ্ন না করে রিক্সা ডেকে উঠে পড়ল। রাস্তাটা এখন বেশ শুনশান লাগছে। শিশির হাত বাড়িয়ে আলতাকে উঠতে ইশারা করতে আলতা উঠে বসলো। শিশির ডান হাতটা পেছন থেকে আলতার কোমর জড়িয়ে নিজের আরেকটু কাছে টেনে নিল। রিক্সা চলছিল গন্তব্যে। শিশির কিছু হয়নি এমনটা ভাব করে সামনে তাকিয়ে বসেছিল। আজকাল রিক্সায় উঠলে শিশির ভাই এমন ভাবে তাকে জড়িয়ে নিয়ে বসে। আলতা অনুভব করে এই পাশাপাশি বসা, শিশিরের স্পর্শ, কিন্তু তার কখনোই স্পর্শে ভয় হয়নি, খারাপ লাগেনি। সত্যি বলতে সেই যে শিশির ভাইয়ের মামার বাড়িতে তাকে শিশির ভাই চুমু খেয়েছিল, সেই চুমু, সেদিনের স্পর্শ সবটাই আলতার অন্তরাত্মা কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু এই স্পর্শে তার তেমন হয় না। শুধু মনে হয় এটাই স্বাভাবিক, এমনটাই হবার কথা। অলিখিতভাবে সে শিশির ভাইয়েরই, আর শিশির ভাই শুধুই তার। সারাটা পথ শিশির ভাই একভাবেই বসেছিল চুপচাপ। ঘটনাটা জানলো তারা যখন রিক্সা এসে থামলো আলতার হোস্টেলের সামনে। শিশির রিক্সায় বসে আলতাকে গেট পেরোতে বলল, তখনই তার ফোনটা বাজলো। আলতা যেতে গিয়েও কি মনে করে থেমে গেল। শিশির ফোন কানে তুলতে বলল, হ্যাঁ অনু বল। তারপর মিনিট খানেক চুপ রইল শিশির। এরপর ফোন কান থেকে নামিয়ে সে খুব ধীরে বলে উঠল, বুলশিট। কথাটা যে দাঁতে দাঁত পিষে বলল তা বুঝতে পেরে আলতা এগিয়ে এসে বলল, কি হয়েছে শিশির ভাই? সোহার অনু আমাদের এলাকায় যাচ্ছে। কেন? উদ্বিগ্ন হয়ে আলতা জানতে চাইলে শিশির বলল, তুই যা, কালকে কথা হবে। আলতা দাঁড়ানোর সাহস করলো না।
সে যেতেই শিশির হলে ফিরল। মনের ভেতর একটা ভয় ডিপ ডিপ শব্দ করতে লাগলো। এই সোহার জন্য ভাই কি তাকে ভুল বুঝবে? শিউলির মেয়ে হওয়ার খুশিতে তার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন প্রায় প্রতিদিনই কেউ না কেউ আসছে যাচ্ছে। হাসপাতালে 3 দিন রাখা হয়েছিল। সে 3 দিন ঠিক ছিল, কিন্তু এখন বাড়িতে আনার পরও তাদের আনাগোনা কমছে না দেখে জয়তুন বেশ বিরক্ত। মেহমান 1 দিন 2 দিন হলে ভাল লাগে, কিন্তু রোজ রোজ কি এসব ভাল লাগে? এমনিতে ছোট বাচ্চার ঘর, তার উপর শিউলির শরীরটা এখনো ঝরঝরে হয়নি। বাচ্চার মা দুজনেরই বাড়তি একটা যত্ন প্রয়োজন। আর জয়তুন একসাথে দুজনের যত্ন, আবার মেহমানের আদর আপ্যায়ন কি করবে? বিরক্ত হয়েই বিড়বিড় করছে। আর যদি ছেলের বউ থাকতো কতটা উপকার হতো। অন্তত রান্নার কাজটা করলেও তার একটু উপকার হতো। কথাগুলো তিনি বিড়বিড় করলো, ঠিক এতখানি উচ্চস্বরে করলেন যেন খাওয়া পাতে শরৎ শুনতে পায়। এমন নয় যে তিনি কাজে সহযোগিতা পাচ্ছেন না কারো থেকে, বরং শিফার নকশি দিনের অনেকটা সময় তার কাজেই হাত লাগায়। জহিরের কাজকর্ম বেড়েছে আগের থেকে অনেক বেশি, তাই দিনের বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকে। নকশি স্কুলে চাকরিটা করতে পারছে না বলে বাড়িতে একা সময় কাটে। এজন্য সে চলে আসে এ বাড়িতে। বিকেলের পর শিফা অথবা জয়তুন তাকে বাড়ি দিয়ে আসে। আজও তেমনই হয়েছে। আর আজ তো শরৎ বাড়ি এসে দেখেছ কাকি রান্না করে দিচ্ছে। তাহলে মায়ের এমন কথার কারণ কি? আবার বিয়ে নিয়ে উঠে পড়ে লাগতে চাইছে নাকি? বিয়ের কথা মনে হতে মনে পড়ল সোহার মেসেজটা। কাল রাতে মেয়েটা আবার বলল সে গ্রামে আসবে তার সাথে দেখা করতে। মেয়েটা কি পাগল হয়ে গেল পুরোপুরি? কি যে করা দরকার কিছুতেই বুঝতে পারছে না সে। বড় অস্থির মন নিয়ে সে রাতের খাবার শেষ করে নিজের ঘরে গেল। মায়ের কথাগুলো আপাতত কানে নেওয়া সম্ভব নয়। প্রথমে সেই মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে পাগলামি ছাড়াতে হবে। বসন্তের আগমনী হাওয়ায় গায়ের চামড়ায় রুক্ষতার স্পর্শই বেশি। শীত চলে যাচ্ছে আর হাত পায়ের ত্বক যেন খিচিয়ে উঠছে। ত্বকের এই অনুভূতিটা বড্ড বিরক্তিকর লাগে অনুর। তার চেয়েও বেশি বিরক্ত লাগছে সোহার কাণ্ড কারখানা। রাতভর ড্রাইভ করে এসেছে শিশিরদের এলাকায়, তার উপর এখানে এসে একটু রেস্ট নেওয়ার জায়গা নেই। বিশেষ করে দুটি মেয়ে যখন একা একা এত দূর আসে, তখন তো ভয়ে কোথাও গাড়ি থামিয়ে আরাম করার জো নেই। তার উপর কোথাও কোনো রেস্ট হাউস বা রিসোর্ট, হোটেল কিছুই নেই। ঢাকা থেকে সরাসরি এসেছে শিশিরদের এলাকায়, মাঝে বিরতি না নেওয়ায় খুব ভোরে পৌঁছেছে। যার জন্য এখানে আসা তা কি এখনো জানায়নি সোহা? এটা কোনো কথা? অনু যখন বলল তাড়াতাড়ি তোর শরৎচন্দ্রকে কল দে, বল দেখা করতে। না। কি না? অনু কপাল কুঁচকে প্রশ্ন করল। সোহা বলল আমি পারবো না তাকে কিছু বলতে রে অনু, ভয় লাগছে খুব। ব্যাস, এতে রাগের সীমা রইল না অনুর। এতই যখন ভয় লাগছে তো এতটা পথ কেন আমাকে কষ্ট করালি? আবার তো ফিরে যেতে হবে, সে খেয়াল কি আছে? আর সবচেয়ে বড় কথা, পথে ঘাটে যে কোনো বিপদ হতে পারে, তোর মতো সুন্দরীকে নিয়ে যেতে। আর যাই হোক, গুন্ডা পান্ডারা আমাকে দেখলে কিছু বলবে না, কিন্তু তোকে দেখলেই তো পিছু নেবে। আর আমি পারবো না নায়িকাকে উদ্ধার করতে। একের পর এক কথা বলে রাগ ঝাড়ছে অনু, কিন্তু সোহা সে তো দুরু দুরু বকে এখন নিজেকে গালি দিচ্ছে মনে মনে। পূবাকাশে কুসুম রঙা সূর্য তখন চারপাশে মোলায়েম পরশে প্রকৃতিকে জাগাতে ব্যস্ত। আর আধা লুকিয়ে পড়ছে পাতার ফাঁকে। গাছের ডালে ডালে নানা রকম পাখির কলতান শোনা যাচ্ছে। সোহা ফোন হাতে অস্থির হয়ে যাচ্ছে। ফোন করবে কি করবে না, মনের আবেগ ঢেউয়ের মতো মস্তিষ্কে আলোড়ন তুলতেই সে চলে এলো এত দূর। এখন মনে হচ্ছে ঠিক হয়নি এমনটা করা। অনু বিরক্তি আর রাগ একপাশে সরিয়ে আপাতত সমস্যার সলিউশন খুঁজতে ব্যস্ত। বাজারের একপাশে গাড়ি থামিয়ে রেখেছে সে, কিন্তু গাড়ি থেকে নামার সাহস তার মতো দুর্দান্ত সাহসী মেয়েরও হচ্ছে না এই মুহূর্তে। বারবার মনে হচ্ছে বান্ধবীর পাগলামিতে সায় দেওয়া তার মোটেই উচিত হয়নি। আগেও এভাবে সায় দিয়ে বিপদে পড়ে গিয়েছিল। বছরখানেক আগের কথা, তখন সোহা শরতের জন্য একটু একটু পাগল। এত বেশি উতলা ছিল না সে সময়, তবুও সোহা চেয়েছিল শরৎকে কল দেবে।
অনু একটা অচেনা নাম্বার থেকে কথা বলার ব্যবস্থা করে দিল। সোহা কল দিত, কিন্তু কথা বলতো না। শরৎ বিরক্ত হয়ে ব্লক করত। একের পর এক ফেসবুক আইডি আর 2-3টা সিম চেঞ্জ করে এমন ভাবে রোজ বিরক্ত করত। শরৎ একদিন থ্রেড দিল, সে অ্যাকশন নিবে। অনু ভেবেছিল কি আর অ্যাকশন নিবে, তারা তো শুধু ফোন করে কিংবা মেসেজ দেয়। অথচ শরৎ করলো ভয়ঙ্কর এক কাণ্ড। সে তার কোন পুলিশ বন্ধুকে দিয়ে সিম কোম্পানিতে যোগাযোগ করে ডিটেলস নিল, এবং শেষ মুহূর্তে অনুর বাবার নামে একটা পুলিশ ওয়ার্নিং গেল হ্যারাসমেন্ট কেসের ভয় দেখিয়ে, কারণ সিমগুলোর মধ্যে 3টাই ছিল অনুর বাবার নামে। ভদ্রলোক তো কিং কর্তব্য বিমূঢ় ছিলেন, তার ব্যক্তিগত সিমগুলো থেকে এমনটা কে করেছে? কিন্তু এখন হয়তো শরৎ বুঝে নিয়েছে কাণ্ডটা সোহা করেছে। কাল রাত পর্যন্ত ভয় না লাগলো, আজ ভয় হচ্ছে অনুর। আজও না কোনো বিপদে পড়ে এই সোহার বাচ্চার জন্য। সময় গড়াচ্ছে, সব পাগলামি সোহার ঝিরঝিরে বাসন্তী হাওয়ায় মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। যে মানুষটাকে দেখার জন্য একটু আগ পর্যন্ত উত্তেজনায় বুক কাঁপছিল, এখন তার মুখোমুখি হওয়ার কথা ভাবতে হাত পা অসাড় হয়ে আসছে সোহার। আলতার কাল রাতেও শিশির ভাইয়ের সাথে চ্যাটিং হয়েছে অনেকক্ষণ। ইদানিং তাদের কল চ্যাট দুটোরই পরিমাণ বেড়েছে খুব। তবে কাল রাতের কথার পর আলতার মন খারাপ হয়েছে খুব। শিশির কথায় কথায় জানিয়েছে সে হায়ার এডুকেশনের জন্য কানাডা যেতে চায়, আর সেখানে যাওয়া মানে প্রায় 2 বছর সে দেশে কাটবে। এরপর দেশে এসে কিছু একটা করবে, তবে সেটা অবশ্যই গ্রামে থেকে। আলতা বুঝতে পারে না অনেক বেশি শিক্ষিত হয়ে সে গ্রামে গিয়ে কি করতে পারবে। তবু যা খুশি করুক, তার দেখার বিষয় না। তার যা দেখার তা হলো শিশির ভাই বিদেশ যাবে, মানে তার থেকে দূর হয়ে যাবে। সে কি করে থাকবে এই শহরে শিশির ভাইকে ছাড়া? ভাবতেই তার 2 চোখ ভিজে আসার শ্রাবণ হয়ে গিয়েছিল। এত কষ্ট কেন লাগছে রাত থেকে সে বুঝতে পারছে না। সকাল থেকে মন খারাপ করে বসেছিল অনেকটা সময়। কলেজে যাওয়ার সময় হতে সে তৈরি হয়ে নিল। নাস্তা করার মতো মুড তার একদমই নেই বলে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল। থেমে থেমে কান্নার একটা ঢোক গলায় এসে আটকে যাচ্ছে। চোখ দুটো আপনা আপনি জলে টইটুম্বুর হয়ে দৃষ্টি ঝাপসা হচ্ছে। কান্না আটকে রাখার চেষ্টায় তার গোলাপি গাল দুটো আর নাকের ডগা রক্তিম হয়ে গেছে। এলোমেলো পা ফেলে সে কলেজ গেটে পৌঁছতেই কানে এলো একটা বাক্য, দোস্ত, আমার টমেটো আজ পেকে একদম লাল হয়ে গেছে, এক্ষুনি খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আলতার কান ঝাঁঝা করে উঠল কথাটা শুনে। আশপাশের কোন এক কলেজে সুমন নামের একটা ছেলে আজ প্রায় মাস 3 হবে আলতার পেছনে লেগেছে। শুধু এই ছেলে নয়, তার ক্লাসমেট নাহারের ভাই নীরব আলতাকে পছন্দ করে বলে পেছনে পড়েছে। তার মধ্যে এই সুমন তার লিমিট ক্রস করে ফেলছে। প্রায় প্রত্যেক দিনই কলেজ টাইমে কিংবা ছুটির সময় এভাবে দাঁড়িয়ে থেকে বৃষ্টি বৃষ্টি সব ইঙ্গিত দেয় আলতাকে। ভয়ে সে কাউকে কিছু বলতে পারে না, কিন্তু প্রতিদিন এসব বাজে কথা আলতা একদম সইতে পারে না। প্রায়ই ভাবে শিশির ভাইকে বলবে কথাটা, আবার ভয় হয় যদি বড় কোনো ঝামেলা হয়। আজকাল ফেসবুকের বদৌলতে সে এমন অনেক ঘটনা সম্পর্কে জেনেছে যা শেষ তক ভয়ঙ্কর কোনো রূপ নেই। সুমন আলতার কাছাকাছি এসে দাঁড়িয়ে বলল, তোমার নাক মুখ এমন টসটসে লাগে কেন গো? আমার একদম চুম্মা দিতে ইচ্ছে করে। বাক্যটাকে বিশ্রীভাবে টেনে টেনে বলল সুমন। আলতা দিক বিদিক শূন্য হয়ে দৌড়ে গেটের ভেতর ঢুকে গেল। ক্লাসে গিয়ে ব্যাগ রেখে জোরে জোরে শ্বাস নিল আলতা। তার গলা বুক শুকিয়ে গেছে ভয়ে। তার অবস্থা এমন দেখে ক্লাসে 2-3 জন মেয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করলে আলতা কেঁদে ফেলল। অন্যরা মুখে মুখে সান্ত্বনা দিল, কেউ কেউ বলল প্রিন্সিপালকে জানাতে ঘটনাটা। কিন্তু নাহার এসে আলতার কাঁধে হাত রেখে বলল, রিল্যাক্স আলতা, ভয় পেও না। এই সুমনের বাড়াবাড়ি কমানোর ব্যবস্থা আমি এক্ষুনি করছি, দাঁড়াও। আলতার ভয় কাটেনি, উল্টো বেড়ে গেল। কারণ সে গত কয়েক মাসে এইটুকু বুঝে গেছে, নাহারের ব্যাকগ্রাউন্ড বেশ উচ্চ পর্যায়ের, আর নাহারের ভাইও ওই সুমনের চেয়ে ভিন্ন নয়। নাহার তো তার ভাইয়ের স্বার্থে সুমনকে সাহায্য করতে চাইছে, কিন্তু এসবে আলতা ফেসে যাবে না তো? এক বিপদ দূর করতে অন্য বিপদ ঘাড়ে না চলে আসে। স্বস্তি পাচ্ছে না সে কিছুতেই, কান্না পাচ্ছে খুব। এই মুহূর্তে তার শুধু মনে পড়ছে শিশির ভাই আর মায়ের মুখটা। দুনিয়ার সকল স্বস্তি তার ওই 2জন মানুষের মাঝে যেন লুকিয়ে আছে। কান্না করবে না বলে আবার কাঁদতে লাগলো আলতা।
ততক্ষণে নাহার ফোনে কাউকে সুমনের ঘটনাটা বলে দিয়েছে। ক্লাস শুরু হতেই নাহার বসলো আলতার পাশে। পুরো ক্লাসে গভীর মন দিয়ে ক্লাস করতে চাইল আলতা, কিন্তু আজ কিছুতেই তার মনোযোগ স্থির রইল না। ছুটির পর ভয়ে ভয়ে কলেজ থেকে বের হয়ে গেটের চারপাশে তাকালো ভয়ে ভয়ে। না, এখন সুমন নেই আশেপাশে। হয়তো তার ক্লাস ছুটি হয়নি, তাই পৌঁছায়নি। আলতা দ্রুত এক রিক্সা ডেকে চলে গেল। নাস্তা আমি বানাই নাই, আমার অত সময় নেই বলেই জয়তুন নাতনিকে নিয়ে বসলেন তার গায়ের কাপড় বদলাতে। শরৎ হা হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। সে একটু পর দোকানে যাবে, আর এখন বলছে নাস্তা বানায়নি। এদিকে সকাল থেকে বাড়ির পেছন দিকের একটা মজা পুকুর সাফ করেছে সে আজ লোক নিয়ে। মাছ চাষ করবে বলে সেখানে নিজেও কাজ করেছে। অনেকদিন ধরেই তার মাথায় ঘুরছিল মাছ চাষের ব্যাপারটা, কিন্তু নিজেদের পুকুর না থাকায় করতে পারছিল না। কয়েকদিন আগে পাশের বাড়ির এক কাকার পুকুরটা নিয়ে কথা হতে জানতে পারল তিনি সেটাকে সাথে একটা জমিও বিক্রি করবেন। শরতের হাতে অত টাকা নেই, সে তার কাকাকে দিয়ে অনেক বুঝিয়ে পুকুরটা কিনেছে। টাকা পয়সার ধার কর্জা তার খুব একটা পছন্দ না, তবু এই মুহূর্তে সুযোগ পেয়ে হাতছাড়া করতে চাইল না। আহসানুল্লাহ থেকে ধান নিয়ে সামনে আগাচ্ছে। আজ সকালে লোক নিয়ে পুকুরে নেমে তা সাফ করে কচুরিপানা পরিষ্কার করেছে। ঘন্টা দুয়ের পরিশ্রমের পর এখন গোসল সেরে মায়ের কথা শুনে তার অবস্থা খারাপ। খিদেয় পেটে ইঁদুর দৌড়াচ্ছে, আর মা বলে কিনা রান্না করেনি। সে বলল, তাহলে মুড়ি টুড়ি কিছু থাকলে দেন খাই। মুড়ি নেই। কাকি নাস্তা বানিয়েছে না, আমি ওগরে খাচ্ছি। কথাটা বলে বের হতে গেলে জয়তুন খেকিয়ে বলল, শরম করে না তোর? বিয়ার বয়স হইছে, বিয়া কইরা বইয়ের হাতে রান্দাইয়া খা, তা না কইরা মা চাচিরে কাম করায় পেট ভরতে চাস। তোর বয়সের কোন পোলাটা অহনা আবিয়াইতে আছে গ্রামে? জয়তুনের যা ভাষণ শুরু হয়েছে তাতে শরৎ বুঝে গেল বিয়ে নিয়ে আবারও তার মায়ের মাথা খারাপ হয়েছে। কিন্তু এখন এসব কানে নেওয়া সম্ভব নয়। তার ফোকাস এই মুহূর্তে মাছ চাষে। শিফার কাছেও আর খাবার চাইল না শরৎ। চুপচাপ দোকানের চাবি আর টাকা পয়সা মানিব্যাগে ঢুকিয়ে বাড়ি থেকে বের হলো। হোটেলের নাস্তাই আজ কপালে আছে, তা বেশ ভালো করে বোঝা হয়ে গেছে। রোজ ঝলমলে সকালটা বিরক্তিতে কাদা হয়ে গেল এই বিয়ের নামে। জোর পায়ে হেঁটে বাজারে পৌঁছতেই তার চোখে পড়ল মেন রোডের থেকে বাঁয়ে গ্রামের মোড় একটা সাদা গাড়ি। গ্রামে কারো নিচের গাড়ি নেই। গ্রামের বাইরের কারো গাড়ি ভাবতে ভাবতে সেদিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তারপরে হোটেলের দিকে এগুচ্ছিল সে। হঠাৎ কি মনে করে আবার গাড়ির জানালায় তাকাতেই তার মনে হলো পরিচিত কোনো মুখ দেখলো। তাকে চমকে দিয়ে সত্যি একটা পরিচিত মানুষ বেরিয়ে এলো গাড়ি থেকে। পরিচিত মুখটার দিকে তাকিয়ে সে আবার চলে যেতে উদ্যত হলো। তখনই ডাক পড়লো, প্লিজ যাবেন না। শরৎ দাঁড়াতে চাইলো না দেখে গাড়ির ভেতর থেকে অনু চিৎকার করে বলল, আরে শরৎচন্দ্র, একটু দাঁড়াতে কি সমস্যা? শরৎ দাঁড়ালো, চোখ ঘুরিয়ে চারপাশে তাকালো। মানুষের তো কমতি নেই বাজার আর রাস্তার দিকে। পরিচিত কেউ দেখলেই তো ঝামেলা বাঁধতে পারে ভেবে তার মেরুদণ্ড শক্ত হলো। সোহা চলে এসেছে একদম মুখোমুখি। এখানে কি করছো তোমরা? কাল তো মেসেজ দিলাম আমি আসছি বলে, সিন করেননি। কি করতে চাইছো তোমরা বলো তো? আপনি বোঝেন না কি করতে চাই? কি চাই আমি? ভয়ে ভয়ে কথাটা বলেই ফেললো সোহা। শরৎ গম্ভীর, মুখটা আরো গম্ভীর, আর চোয়াল শক্ত করে তাকালো সোহার দিকে। তারপরে আশপাশ দেখে বলল, আমি এভাবে এখানে দাঁড়িয়ে একটা কথাও বলতে চাচ্ছি না। সোহা মাথা নিচু করে ফেললো কথাটা শুনে। সেও বুঝতে পারছে এখানে এভাবে দাঁড়িয়ে কথা বলাটা খারাপ দেখাচ্ছে। শরৎ নিজে এবার বলল, আমি তোমাকে আধ ঘন্টা সময় দিচ্ছি, যা বলার বলে বিদায় হবে। অনুকে নিয়ে কলেজ রোডে মিনিট 10 দূরে একটা নতুন পার্ক হয়েছে, সেখানে গিয়ে পৌঁছাও, আমি আসছি। কথাটা বলতে বলতে শরৎ মোবাইলে সময় দেখলো 9:30 বাজে। তার মানে পার্ক খোলা পাবে। সোহা আর কিছু না বলে গাড়িতে গিয়ে উঠলো। অনুকে জানালো শরৎ যা বলেছে। ততক্ষণে শরৎ একটু এগিয়ে অটোতে উঠে বসেছে। মিনিট 10 পরেই তারা শরতের বলা জায়গায় পৌঁছে গেছে, কিন্তু শরৎ তখনও পেছনে। আরো কয়েক মিনিট পর শরৎ এলে তারা পার্কে ঢুকলো। সবুজে ঘেরা পার্কটা বেশ খানিকটা খোলামেলা জায়গা, আর মাঝে মাঝে একটা করে খড়ের ছাউনি দেয়া গোল টেবিল।
শরৎ গিয়ে একটা টেবিল দেখিয়ে সোহা অনুকে বসতে বলল। তখনও শরতের চোখ মুখ ভীষণ কঠোর লাগছিল। তা খেয়াল করে অনু বলল, তোরা কথা বল, আমি একটু চারপাশ ঘুরে দেখি। সোহা হাত খামচে ধরল অনুর। তা দেখে শরৎ বলল, ওকে টেনে ধরছো কেন? কথা তো তোমার বলার ছিল, তাই না? শরতের কঠিন শীতল কণ্ঠ শুনে সোহা এবার ভয়ে জমে গেল। তার সকল পাগলামি বসন্তের এই রোদ হাওয়ায় ফুরুত করে পালিয়ে গেল দূরে কোথাও। এই লোকটাকে সে যতটা ভালোবাসে ঠিক ততটাই এখন ভয় পাচ্ছে। তার খালা বলে, ঠান্ডা মানুষ গরম হলে বিপদ ধেয়ে আসে সাইক্লোন গতিতে। এখন তার শরৎকে দেখে তাই মনে হচ্ছে। অনু সত্যি সরে গেছে তাদের সামনে থেকে। সে নেট অন করে শিশিরকে ভিডিও কল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু নেটওয়ার্ক এত বাজে যে কল কিছুতেই কানেক্ট হচ্ছে না। কথা শুরু করো। কোন কথা? বোকার মতো উল্টো প্রশ্ন করলো সোহা। তার ভয় লাগছে খুব। শরৎ আবার বলল, যে কথা বলতে ঢাকা থেকে রাতভর জার্নি করে একা দুটো মেয়ে এখানে চলে এলে সেই কথা বলো। আচ্ছা, তোমাদের পরিবারের মানুষগুলো কেমন? তারা কি করে অ্যালাউ করলো তোমাদের এভাবে আসাটা? শরতের মুখ নিঃসৃত প্রতিটি বাক্য শুনে আরো স্তব্ধ হয়ে গেল সোহা। তার চোখে জল থই থই, যে কোনো মুহূর্তে আষাঢ়ে ঢল নামবে। শরৎ দেখেও তা উপেক্ষা করে আবার বলল, এত কিসের প্রেম ভালোবাসা আসে তোমার? বয়স কতটুকু হয়েছে? 20-22? জীবনটাতে করার মতো এখনো কত কি বাকি আছে। বাস্তবতা জানা আর বোঝার অনেক বাকি। অনার্সটাও এখনো কমপ্লিট হয়নি, মাথায় প্রেম ভালোবাসার ভূত নিয়ে কত দূর একা একা চলে এলে। নিশ্চয়ই রাতভর ড্রাইভ করেছ অনু, আর তুমি তার পাশে বসে হয় প্রেম নিয়ে ভেবেছ, নয় প্রেম না পেলে কি করবে তা নিয়ে। একবারও কি ভেবেছ হাইওয়েতে কোনো কারণে পুলিশ চেকিং কিংবা গাড়ি নষ্ট হলে কি হতো? কি রকম ফ্যাসাদে পড়তে দুটো মেয়ে। আর তখন হয় সম্ভ্রম হারিয়ে মৃত্যু মুখে যেতে, নয় থানায় গিয়ে পরিবারকে হ্যারাস হওয়ার পথ করে দিতে সমাজের মুখে। আমি ভেবে পাই না এত সাহস তোমরা দেখাও কিসের জোরে। শেষের কথাটা বলে শরৎ সিমেন্টের তৈরি টেবিলটাতে আচমকা মুষ্টিবদ্ধ করে ঘুষি মেরে বসল। সোহা আকস্মিক এমন কাণ্ডে ভয়ে কেঁপে উঠল। অদূরে অনু ভিডিও কলে শিশিরকে দেখাচ্ছিল শরৎ সোহাকে। সেখানে অনু ভয় পেল বুঝি কিছুটা, আর ফোনের ওপাশে শিশির ঘাবড়ালো। তার ভাই কি নিয়ে এমন হাইপার হলো? আর যাই হোক, শরৎ ভাইকে সে এতটা ক্রোধ প্রকাশ করতে কখনোই দেখেনি। তার মনে পড়ে শিউলিকে কলেজে এক ছেলে ডিস্টার্ব করতো বলে ছেলেটাকে এক থাপ্পড়ে দাঁত নাড়িয়ে ফেলেছিল। তখন এমন কঠোর হিংস্র মুখাবয়ব দেখেনি। অনু দ্রুত সামনে এগিয়ে এলো, ফোনটা পকেটে ঢুকিয়ে। ততক্ষণে শরৎ আবার ধমকে উঠেছে সোহাকে। সেদিন ভোরে আমি তোমাকে খুব ভালো করে বুঝিয়েছিলাম সোহা, তবুও এমন একটা কাণ্ড কি করে করো? ভালো কথা মগজে ঢোকে না, তাই না? আর তুমি? অনুর দিকে তাকিয়ে বলল, বান্ধবী আগুনে ঝাঁপ দিতে বললে কি সেটাও করবে? কিসের কথা বলতে এসেছো তোমরা এখানে? কিসের এত ডেসপারেটনেস বলো তো? মুখের ওপর প্রত্যাখ্যান করার পরও কি করে এত প্রেম আসে বলো তো? লজ্জা হওয়া উচিত। আমি বারংবার ইগনোর করছি। এতদিনে তো বুঝে যাওয়া উচিত ছিল আমার মধ্যে কোনো ফিলিংস নেই তোমার জন্য। কোনো ফিলিংস নেই তাহলে এত শাসন করছেন কেন? কেন এত উত্তেজিত হলেন আমার পাগলামি করে একা চলে আসাতে? মুখ ফুটে সোহা বলেই ফেললো কথাটা। শরৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো সোহার দিকে। মেয়েটা কি সত্যিই পাগল? তাদের এ পথে আসার কারণে যদি কোনো বিপদ ঘটতো তো সরাসরি ফেঁসে যেত শরৎ। তা বোঝাতে চাইলে অনু বলল, ও সেই কারণেই বলি। এত কেন উত্তেজিত হচ্ছে শরৎচন্দ্র? ফোন বের করে এক্ষুনি ডিলিট করো সোহার করা মেসেজগুলো। আর এই সোহা, তুই কার ফোন থেকে মেসেজ পাঠিয়েছিলি সেটাও ডিলিট করা ফোন থেকে। শরৎ যতটা উত্তেজিত হয়ে কথা বলছিল ঠিক ততটাই অনু হলো। শরৎ দুহাত মুঠো করে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলো। সে এমন তো কখনো করে না, আজ এমন করলো কেন? সময়টা সকাল হওয়াতেই বুঝি পার্কটাতে খুব একটা লোকের আনাগোনা নেই। এপাশে শুধু তারা তিনজনই আছে। শরৎ নিজেকে শান্ত রেখে আবারও কিছু বলতে চাইলে অনু তাকে থামিয়ে দিয়ে সোহার হাত টেনে ধরলো। এই, এখনো বসে আছিস কেন? ওঠ, বাড়ি যাব এক্ষুনি। আর একবারও যদি ভুল করে তোর মুখে শরৎকে নিয়ে কোনো কথা শুনি তবে মনে রাখিস আমি অনু গলা টিপে তোকে হত্যা করব। আর হ্যাঁ শরৎচন্দ্র,
তুমি কোথাও বোধহয় ছ্যাঁকাকে বেঁকা হয়ে আছো, তাই রিয়েল জেম চিনতে পারলে না। আমি দোয়া করি তুমি যেন অতি সত্বর আফসোস করে হীরার জন্য। শরৎ গরম চোখে অনুর দিকে তাকিয়ে রইল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।